আজকের আলোচনা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। যদিও আজকে আমি শুরু করব একটা কোটেশন দিয়ে, যেখানে বলা হয়েছে এবং এবং সেটা ঋত্বিক ঘটকের, অ্যাকচুয়ালি এটা ঋত্বিক ঘটকের একটা সাক্ষাৎকার যেটা বেরিয়েছিল, খুব সম্ভবত বইটার নাম হচ্ছে সাক্ষাৎ ঋত্বিক, ঠিক আছে। আর ঋত্বিক ঘটকের একটা সাক্ষাৎকার একটা বেরিয়েছিল ধ্বনি পত্রিকাতে 47 নম্বর সংখ্যাতে, যেখানে ঋত্বিক ঘটক একটা কথা বলেছে। ঋত্বিক ঘটককে প্রশ্ন করা হচ্ছে, বলছে ভালো ছবি এদেশে হয় না কেন? ছবির মধ্যে আপনি জনপ্রিয়তার কথা কিছু ভাবেন কি? আপনার ছবি করার সমস্যা কি? এই যে ভালো ছবি এদেশে হয় না কেন, এটা কি প্রশ্ন? ছবি প্রত্যেকটা দেশে ভালো হয়, হ্যাঁ মানলাম, আমি কথাটা মানলাম যে কিছু ছবি হয় যেগুলো দর্শকদের আকৃষ্ট করতে পারে না, সেই ছবিগুলোর মানদণ্ড অনেক কম থাকে। কিন্তু ছবি প্রত্যেক দেশের গুরুত্বপূর্ণ হবেই। এমন নয় যে ভালো ছবি ভারতবর্ষে হয়নি বা বাংলাতে হয়নি। এটা প্রশ্নটা করেছিল তৎকালীন সময়টা, আমি আপনাদের বলছি। এটা একটা টপিক ছিল, টপিকটার নাম হচ্ছে শিল্পকে কোলবালিশ করে আমি বাঁচতে চাই না, ঋত্বিক ঘটকে। 1969 সালে বেরিয়েছিল, ফেব্রুয়ারি মাসে। মানে ভারত স্বাধীনতার পর প্রায় কি বলবো 47 থেকে 69, মানে প্রায় 20 বছর দরগড়ায়। সেই সময় একটা মানুষ প্রশ্ন করছে ঋত্বিক ঘটককে যে এদেশে ভালো ছবি হয় না কেন। কিন্তু এদেশে ছবির উৎপত্তি এরও আগে, মানে হিন্দি ছবির উৎপত্তি, বাংলা ছবি অনেক পরে। বাংলা ছবির উৎপত্তি ধরে নিই আমি 1930-এর দশকে, যদিও সেই সিনেমাগুলোকে আমরা অতটা গুরুত্ব দিই না, কারণ নির্বাক ছবি পরে সবাক ছবি আসে, সেটা হয়। কিন্তু এই প্রশ্নটা অনেকেই করে থাকে যে এদেশে ভালো ছবি হয় না। আসলে না, ছবি ভালো হয়, সেরকম আমরা দর্শক পাই না। প্রশ্ন হচ্ছে যে সেই সংকটকাল মুহূর্তেও আমরা সত্যজিৎকে দেখতে পাই। সত্যজিৎকেও হয়তো এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল কোথাও না কোথাও। তো সত্যজিৎ রায়ের আলোচনা আমাদের আজকের বিষয় হচ্ছে পথের পাঁচালী সিনেমাটা। শুধুমাত্র পথের পাঁচালী সিনেমা নিয়ে আলোচনা করব, কারণ সত্যজিৎ রায়ের এত প্রতিভা, এত শিল্পর নমুনা আমরা এই আধা ঘন্টা বা 30 মিনিট সময়ের মধ্যে শেষ করা যায় না। কারণ প্রতিটা দেশের, প্রতিটা রাজ্যের, প্রতিটা অঞ্চলের একটা স্থানীয় সংস্কৃতি থাকে, এবং সেই সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে প্রত্যেক শিল্পীর একটা প্রধান ভূমিকা হয়ে দাঁড়িয়ে থাকে। কারণ আমরা দেখেছি পৃথিবীর যে কোনো দেশেই যে কোনো শিল্পী যখন তার শিল্প কার্য করছে বা শিল্পিক দৃষ্টিটা তুলে ধরছেন, তখন সে কিন্তু তার নিজের ভাষায় এবং নিজের সংস্কৃতিকে বজায় রেখে কাজ করে। আমরা অনেক কথা বলেছি বা অনেক কথা বলেছে 1950-এর দশকের পর থেকে আজ 2025 সাল পর্যন্ত সত্যজিৎ রায়ের অনেকে অনেক কথা বলেছে, অনেক অনেক তার সমালোচনা করেছেন, অনেকে তার ভালো দিক তুলে ধরেছেন। এটা স্বাভাবিক, কারণ প্রত্যেক ব্যক্তি যে কোনো শিল্পীকে বা যে কোনো প্রতিভাবান ব্যক্তিকে যখন ব্যাখ্যা করে না, সে তার মতো করে ব্যাখ্যা করতে চায়, এবং হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই সময়কার প্রেক্ষাপটে সেই সিনেমাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, বা এখনকার প্রেক্ষাপটে 2025 সালে সিনেমাটা কতটা গ্রহণযোগ্যতা আছে বা তার কতটা মানদণ্ড আছে। তাকে কি আমরা শৈল্পিক জগতে বা শিল্পিক জগতে সেই সিনেমাটা কতটা গুরুত্বপূর্ণ, সেই সিনেমাটার মধ্যে আমরা কি সত্যি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর যা লেখনী তার প্রত্যেকটা অংশ কি পাই, বা যেটা পেয়েছি সেটা কি অনেক?
অনেকে হয়তো সমালোচনাও করেছেন তার যে সিনেমার কিছু কিছু চিত্রনাট্য সেটা কোন জায়গায় কি হতো বা হতো না, সেই চর্চা তো আলাদা বিষয়। সমালোচকরা সমালোচনা করবেই, সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কিছুই নয়। কারণ সিনেমাটা সে 100% মানুষের জন্য লিখবে এটা তো নাও হতে পারে। মানে 100% মানুষের জন্য যে সে লিখবে এবং সবাই দেখবে সিনেমাটা, সেটা সম্ভব নয়। কারণ সে নিজেও বলেছেন একদিন বিবিসিকে তার সাক্ষাৎকার দেওয়ার সময় যে আমি যে সিনেমাটা করব, সত্যিটাই বলছি, আমি যে সিনেমাটা করব সেটা যে আমার 90% বা 100% দর্শক দেবে তা নয়। সিনেমার দর্শক, সিনেমার গল্প দেখেই সিনেমার দর্শক পাওয়া যায়, এবং সেই অনুপাতেই আমার সিনেমাটা সাফল্য পেয়েছে না সাফল্য পায়নি তার চরিত্র আমরা বুঝতে পারি, কিন্তু সেটা পরে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। তিনি বলছেন যে আমাদেরকে দর্শকদেরকে দেখেই সিনেমা তৈরি করতে হয়, কারণ আমার অর্থের দিকটা তো দেখতে হবে। এটা তিনি ওপেনলি সাক্ষাৎকারে বলেছেন বিবিসি নিউজকে, এবং তারও ডকুমেন্টারি আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যজিৎ রায় পথের পাঁচালী যে সিনেমাটা করেছেন তার যে সময়কাল যদি আমি ধরেও থাকি, সেটা সত্যজিৎ রায় পথের পাঁচালী সিনেমা যেভাবে করেছেন তাতে মনে হয় না তিনি তিনি একজন খুব কম জানা মানুষ। কারণ তিনি যথেষ্ট জানেন এবং তিনি বিদেশে গিয়েছেন এবং এই নিয়ে যথেষ্ট পড়াশোনা করে। যদিও আমরা জানি যে তিনি অ্যাকচুয়ালি প্রথম দিকে চিত্রকলা নিয়ে বেশি আলোচনা করেছেন, চিত্রনাট্য নিয়ে নয়। কিন্তু পরবর্তীকালে তিনি চিত্রনাট্য লেখার একটা ইচ্ছা প্রকাশ করে এবং সেখান থেকে তার জন্ম নেয় সিনেমা জগতে একটা ইচ্ছা। প্রশ্ন হচ্ছে সেটা তার একটা ঐতিহাসিক ভাবনা, তিনি তার অনেক সাক্ষাৎকারে দিয়েছেন এই তার ধারণাটা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে তার সময়কালটা, মানে আমি যদি ধরে নিই এই 1950-এর পর থেকে 1970-এর দশকে যতগুলো সিনেমা করেছে, সেই সিনেমার প্রেক্ষাপটের সঙ্গে যদি তুলনা করা যায় 2025 সালের প্রেক্ষাপট, তাহলে কি আলাদা? এবং সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশের পরিস্থিতি আমার এই সিনেমাগুলোতেও তুলে ধরতে পারি আমরা। এই সিনেমাগুলোতে শুধু সত্যজিৎ রায় নয়, সেখানে আমি পাবো ঋত্বিক ঘটককে এবং অসামান্য চরিত্র এদের লেখা, সুবর্ণরেখা, মেঘে ঢাকা তারা, আর অন্যদিকে সত্যজিৎ রায়। যদিও দুইজন দুটো ভিন্ন দিক, তাদের কখনোই এক করা যায় না, কিন্তু ওদের দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। তারা অনেক সাক্ষাৎকারেই বলেছে। যদিও আবার অনেকের দুজনের সিনেমাকে প্রশংসা করতেন, আবার মিল খুঁজে পেলে দুজনকে সেটা বলতেন। ভীরুতা ছিল না দুজনের মধ্যে। কিন্তু সত্যজিৎ রায়ের মৃত্যুর পর সত্যজিৎ রায়কে নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং হবে। সেটা তো শেষের অবকাশ নেই। প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি সত্যজিৎ রায়ের যে চরিত্র বা সত্যজিৎ রায়ের যে সিনেমা জগতে যে ভাবনা নিয়ে তিনি তুলে ধরেছেন তার সঠিক মূল্যায়ন আমরা করতে পেরেছি? অ্যাকচুয়ালি কি হয়, যে ব্যক্তি কোনো শিল্পীকে তার চরিত্রকে যখন ব্যাখ্যা করে না, আসলে তার মধ্যে, মানে যে ব্যাখ্যা করছে সেই ব্যক্তির মধ্যে তার মানসিক ভাবনাটা কি করে ফুটে ওঠে তার কথা বলার মধ্যে দিয়ে। এটা স্বাভাবিক। কিন্তু খুব কম মানুষ আছে যারা কি করে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চিন্তা চেতনাকে বাদ দিয়ে সময়কে গুরুত্ব দিয়ে আলোচনা করেন। এটা খুব জরুরি। মানে ব্যক্তিগত একটা ব্যারিকেড থাকে বা বলবো বাধ্যবাধকতা থাকে, সেটাকে এড়িয়ে আলোচনা করাটাই বেস্ট, মানে উচিত। যদি আমি ধরে নিই তর্কের খাতিরে যে সত্যজিৎ রায়ের যে চরিত্র বা সত্যজিৎ রায়ের যে চিত্রনাট্য লেখার চরিত্র, তার একটা নির্দিষ্ট ভঙ্গি আছে এবং সেই ভঙ্গিটাকে নিয়ে অনেকে সমালোচনা করতে পারেন, বলতেই পারেন যে কি এরকম একটা চিত্রনাট্য লেখা হয়েছে, বা পথের পাঁচালী সিনেমাটা যেভাবে করা হয়েছে, সেই সিনেমার মধ্যে যে প্লট দেখানো হয়েছে এবং যে ছবিগুলোর এডিটিং দেখানো হয়েছে বা ছবির ক্যামেরাম্যান যে ছিলেন, সবগুলোই কিন্তু আমাদের আলোচ্য বিষয়।
কারণটাই কারণ একটা গল্প যখন আমরা বলি বা উপন্যাস যখন বলি, তার কোনো প্লট থাকে না। আমরা একটা থ্রোলি গল্প বলে যাচ্ছি এরপর এটা এরপর এটা এরপর এটা। কিন্তু সিনেমা জগতে অনেকগুলো কারণ থাকে, এটা বুঝতে হবে। মানে সিনেমা বুঝতে গেলে এই জিনিসগুলো বুঝতে হবে: এডিটিং, ক্যামেরাম্যান, লাইটিং, প্রযোজক, সম্পাদক, স্ক্রিপ্ট রাইটার, এই যে ভূমিকাগুলো, যে নামগুলো বললাম, সেদের গুরুত্ব ভূমিকা আছে। ধরুন একটা একটা জায়গায় একটা প্লট তোলা হচ্ছে, মানে একটা অভিনয়ের সিনেমার একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে, বলছে এবং তৈরি করা হচ্ছে, সেখানে আলোর কম এবং বেশি সেটাও কিন্তু সিনেমাকে প্রভাবিত করে। এটা এটা যারা সিনেমা জগৎ নিয়ে আলোচনা তারা জানে যে সিনেমাতে যে ছোট্ট ক্ষুদ্র অংশটাও দেখানো হয় সেটাও কিন্তু কিছু হাইলাইট করার জন্য বা কিছু দেখানোর জন্য করছে। হট করে একটা লাইট অন করলাম বা অফ করলো, তার মধ্যে দিয়েও কিন্তু কিছু বার্তা ফুটে তোলে। মানে কিছু বার্তা বলতে চাইছে দর্শককে, যে লাইটটা অফ করছি কেন, অন করছি কেন, কম লাইটে কী দেখানো হয়, বেশি লাইটে কী দেখানো হয়। মানে একটা সিনেমাতে লাইটের সঙ্গে ক্যামেরা আগে পিছু হতে থাকে। ক্যামেরা আগে গেলে একটা প্লট, একটা ছবি, অন্যরকম ছবি ওঠে, দূর থেকে একটা অন্যরকম ছবি ওঠে। ফলে প্রত্যেকটার নিখুঁত একটা কার্যকারণ তত্ত্বের মধ্যে দিয়ে সিনেমা তৈরি হয়। সিনেমা মানে এই নয় যে একজন গল্প লিখলো, গল্পটাকে আমি সিনেমায় রূপান্তরিত, না, কখনোই না। সিনেমাটাকে, একটা গল্পটাকে বা একটা উপন্যাসকে যখন সে সিনেমায় রূপান্তরিত করা হচ্ছে, সেটা পুরোপুরি স্ক্রিপ্ট রাইটার এবং ক্যামেরাম্যান এবং পুরো একটা কম্প্যাক্ট দলের উপর ডিপেন্ড করে সেটা কীভাবে ফুটে তুলবে। আগেকার দিনে সিনেমা কী হতো, বেশিরভাগ সিনেমা টাকা পয়সার অভাবে দিনের বেলায় করাতো শুটিং। এমনকি শুটিং যারা করতেন এবং যারা সিনেমা জগতে ছিলেন বা চরিত্র যারা অভিনয় করছে সিনেমাতে, তারা কিন্তু সবাই যে একবারে প্রফেশনাল বা তারা কাজের দিক দিয়ে দক্ষ কেউ নয়। অনেকে এই সময়কার দিনে সত্যিকার নিজে বলেছেন যে তিনি নাকি এই যে কসমেটিক ব্যবহার করবেন না বা কোনো মেকআপের বস্তু ব্যবহার করবেন না, ফলে যেটা তার আসল মানে আসল রূপ সেটাকেই তিনি ফুটিয়ে তুলবেন এবং তার মানে সিনেমার মধ্যে দিয়ে এটা আমরা দেখতে পেয়েছি সিনেমার মধ্যে, যে তার আসল চরিত্র বা আসল দিকগুলো ফুটে তুলবেন তিনি পুরোটাই মেকআপহীনভাবে, এবং তিনি সেভাবে খুঁজেওছেন। আমরা দেখি যে পথের পাঁচালী সিনেমায় যিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন এবং গুরুত্বপূর্ণ একটা প্লট তৈরি করেছেন বা গুরুত্বপূর্ণ একটা চরিত্র তৈরি করেছেন, তিনি চুনিমালা দেবী। এই চুনিমালা দেবী নিয়ে অনেক মানে গল্প রয়েছে, কারণ চুনিমালা দেবী তো একটা অন্য জগৎ থেকে এসে সিনেমা জগতে, তিনি সিনেমা করতেন না, তিনি আসলে একজন পতিতালয়ের একজন নারী ছিলেন এবং তিনি এই সিনেমার মধ্যে দিয়ে নিজেকে আরেক চরিত্র তুলে ধরেছেন পৃথিবী জগতে। পৃথিবী কেন, সারা বিশ্ব জগতে। পৃথিবী তো বিশ্বের মধ্যে, পৃথিবী আর বিশ্ব একই শব্দ। আমি বলতে চাইছি যে বিশ্ব জগতে, যদিও বাংলা ভাষা সবাই জানে না, কিন্তু তার অভিনয়টা জানে। প্রশ্ন হচ্ছে অভিনয়। যখন নির্বাক ছবি ছিল তখনও তো অভিনয় করেছেন তিনি দুটো সিনেমাতে, যদিও সেটা খুব একটা পপুলারিটি পাক বা না পাক তা নিয়ে প্রশ্ন নয়। নির্বাক জগতে তো শুধু আপনার ভাষা তো ইউজ হয় না, ইউজ হয় কি আপনার মুখাভিনয়, মুখের অঙ্গভঙ্গি, আপনার হাতের পরিচালনা করার ধরন, এক্সপ্রেশন, এগুলোও জরুরি। তাহলে ভাষা সিনেমা জগতের একটা অংশ পরে এসেছে, ফলে সিনেমাটাকে আরও সুন্দর করে তুলেছে। কিন্তু তার মানে ভাষা ছাড়া যে সিনেমা হয়নি এটা না, নির্বাক ছবি হয়েছে, সবাক ছবি হয়েছে। তাহলে চুনিওয়ালা দেবীকে এক কথায় বলতে পারা যায় যে এই সিনেমার জন্য, পথের পাঁচালী সিনেমার জন্য এই 70 থেকে 80 বছরের একজন বয়স্ক মানুষকে দরকার, বয়স্ক বৃদ্ধাকে দরকার। এটা একটা টেনশনে পড়ে গিয়েছিলেন, না চিন্তায় পড়ে গিয়েছিলেন কে, সত্যজিৎ রায়। এটা আমরা জানি, এটা আমরা অনেকেই ইউটিউবে দেখেছি যে এটা নিয়ে সত্যজিতের মধ্যে অনেক সমস্যা শুরু হয়েছিল এবং সত্যজিৎ নিজেও তার ইন্টারভিউগুলোতে বলেছেন। তখন তিনি ঘুরতে ঘুরতে পাড়ায় পেয়ে যান চুনিওয়ালা দেবীকে। বাকি যারা ওই সিনেমাতে অভিনয় করছে তারা কম বেশি করে প্রফেশনাল বলতে পারেন, আবার নাও বলতে পারেন। অনেকটা এই সিনেমা জগতের সঙ্গে যুক্ত কানু বন্দ্যোপাধ্যায়, তারপরে তার সঙ্গে তার সর্বজয়া যে অভিনয় করেছে তিনিও কিন্তু অভিনয় করেছেন কম বেশি। উমা দাশগুপ্ত যিনি দুর্গা হয়েছেন, আর অপু তো আছে এই চরিত্র। বিশেষ কিছু মানে এর মধ্যে
সেজো যে ঠাকুরন যার নাম বলছেন, সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ইন্দু ঠাকুরনের বা ইন্দিরা ঠাকুরন। প্রশ্ন হচ্ছে যে এই সিনেমাটায় বিশেষ কিছু টার্নিং দিক ছিল, বা যেই দিকগুলো সিনেমা জগৎটাকে একটা আলোড়ন সৃষ্টি করেছিল বাঙালি সিনেমা জগৎটাকে। যদিও সিনেমাটা একটা উপন্যাস নির্ভর, তবে এতে বাস্তবিক জগৎটা অনেক রূঢ় করে দেখানো হয়েছে, এবং সেটা যথেষ্ট কষ্টদায়ক এবং সমাজকে যতটা আন্দোলন করেছে বা আন্দোলিত করেছে, এবং একটা নতুন জগৎ সৃষ্টি করে সিনেমা জগতে সেই সময়টা। যদিও অনেকে মানে অনেকে প্রশ্ন করে সত্যিই কি জগতে আন্দোলিত করেছে তার সিনেমা জগৎ। আমি বলবো প্রত্যেক লেখকেরই বা প্রত্যেক প্রযোজকের, প্রত্যেক রাইটারের একটা দিক থাকে, যে দিকটা মানুষের কাছে সে তুলে ধরে। সত্যি অনেক সিনেমা করেছেন, এমন নয় যে পথের বাড়ি যেটা তার গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সময়কার দিনে একটা দুজন যিনি মানে প্রধান চরিত্র দুর্গা, একটা বাচ্চা যে মেয়ে কিশোরী, তার বয়স খুব বেশি না, সেই যে ছোট্ট একটা মানুষদেরকে নিয়েও সিনেমা লেখা যায় বা সিনেমা করা যায় চরিত্র দিয়েও, এটা তার একটা বড় প্রয়াস ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শুধু কি এই অপু বা দুর্গাকে নিয়ে কেন্দ্র করে সিনেমাটা? না, কখনোই না, হতে পারে না। সিনেমার মধ্যে অনেক প্লট আছে যেগুলো অপু এবং দুর্গার সমস্যাকে অতিক্রান্ত করে সামাজিক, সাংসারিক এবং বৈবাহিক সমস্যাকে তুলে ধরেছে, এবং সেই সঙ্গে ভাই এবং বোনের সম্পর্কটাকেও তুলে ধরেছে। মানে এমন নয় যে একটা সিনেমা মানেই এই অপু এবং দুর্গাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, এটা কখনোই ভাবা যাবে না। এবং সত্যজিৎ তার সিনেমাতে পদার্থে অনেক কিছু বর্ণনা দিয়েছে। যদিও উপন্যাসটায় আমরা দেখতে পাই যে অপু এবং দুর্গার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু আসলে সিনেমা জগৎটা যখন দেখানো হচ্ছে, এবং বলা ভুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটাতেও কিন্তু সমস্ত চরিত্রগুলোই ফুটে উঠেছে, কিন্তু দর্শক তার মতো করে চরিত্রগুলোকে নিয়ে নিয়েছে এবং ভেবে দেখেছে তার চরিত্রগুলোকে, যে হ্যাঁ এরকম চরিত্র, এটা এরকম করেছে, এটা ওরা করেছে, যে যেরকমভাবে সিনেমা জগৎকে। ওটা তো আর রাইটারের কোনো দায় নেই যে সিনেমাটা কে কোন দিক থেকে নেবে, কে কোনভাবে নেবে, এটা তার দায়। একটা নির্দিষ্ট কিছু নিয়মাবলী, কিছুটা উদ্দেশ্যভাবেই সিনেমাটা তৈরি করা হয়, এবং সেটা যাতে দর্শক দেখে, তো সেই নিয়ম মেনটেন করে দেখা যায়, মানে দর্শকরা দেখে। এবং কিছু দর্শক হয়তো দেখে না, বলবে যে এটা কী ছবি, এটা তো একটা গরিব দরিদ্র মানুষদের নিয়ে ছবি, এটা নিয়ে দেখার কোনো মানে হয় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ওই সময়কার যা পরিস্থিতি ছিল ভারতবর্ষের, তা একটা সুন্দর তুলে ধরেছেন তিনি, যে দেখাচ্ছেন সিনেমার প্রথমেই তিনি দেখাচ্ছেন, এবং সিনেমার প্রথমে তার লেখা আছে কিসে, হাতে লেখা, এবং সুন্দর হাতে লেখা, সেটা তার প্রথমেই দেখানো হচ্ছে। তখনও কিন্তু এই লেখাগুলো এডিট করা হয়নি, মানে সুন্দর করে একটা হরফে দেওয়া সৌন্দর্য একটা ব্যাপার আছে না। সত্যজিৎ রায় কখনোই এই সৌন্দর্য তারা দেখেনি সিনেমাটা। আমরা এখন কি মনে করি যে একটা সুন্দর ফুল থাকবে, ফল থাকবে, ছবি দেবে সুন্দর, তার মধ্যে দিয়ে প্রথম দুজন নায়ক নায়িকার ছবি থাকবে, এবং সুন্দর একটা পটভূমি থাকবে, চরিত্র থাকবে, ঠিকঠাক সুন্দর করে এডিটিং হয়ে চলে যাবে, তারপর নাম দেখাবে, নামের অক্ষরগুলো সুন্দর হবে, তার মধ্যে কারুকার্য হবে না। তিনি এদিকে গুরুত্বই দেননি, তাহলে কি সিনেমা জগৎটা, তার এই সিনেমার গুরুত্ব কমেছে? না, কখনোই না। আসলে সবসময় কি হয়, দর্শকের মানদণ্ড পাল্টে যায়। এবং দর্শকের মানদণ্ড কেন পাল্টায়? সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে দর্শকের চিন্তাভাবনা, দেখার দৃষ্টিভঙ্গি এবং ভাবনাগুলোও পাল্টে যায়। তার কারণ, যদি আজকে আমি একটা ব্যক্তিকে ওই সিনেমাটা দেখাই, তাহলে সে সিনেমাটা দেখবেই না। তার কারণ তিনি বলবে যে এই সিনেমাতে কিছু নেই দেখার মতো। কারণ আমি যেভাবে বড় হয়েছি, আমি যেভাবে দেখছি, একজন পাঠক যেভাবে দেখছে, বা পাঠক যেভাবে পড়ছে, বা পাঠক যেভাবে জীবনযাত্রা পালন করছে, সেখানে কোনো ছোঁয়াই নেই সিনেমার মধ্যে। তাহলে কী করে সে রিলেট করবে, বা সে কী করে লিঙ্ক খুঁজে পাবে? আসলে এখন আরও সমস্যা হয়ে গেছে ওই সিনেমাগুলোকে বোঝার জন্য, তাই না? ওই সিনেমার ওই বিষয়গুলো বোঝার জন্য কষ্ট হয়েছে, কারণ সেই ধরনের মানে মানদণ্ডের একটা মানদণ্ড থাকে প্রত্যেক বিষয়ে। যদি আমি মনে করি যে আজকের একটা ছেলে সে যেভাবে লাইফ লিড করেছে এবং বড় হয়েছে, তাতে কোনো অভাব দেখেনি, অভাব দিলে খুব কম, এবং তাকে যদি ওই সিনেমাটা দেখানো হয়, সে কী ভাববে?
এই গল্প বলছে মানুষ, আসলে সে তো সমাজের সঙ্গে যুক্তই নয়। এখনও যদি তাকে মানে এখন অনেক গ্রামে গঞ্জে আছে মানুষজন এরা খুবই দরিদ্র, অতটাও নয় যতটা আমরা পথের সিনেমাটা দেখেছি বা স্বাধীনতার পরে আমরা দেখেছি। তার মানে কি স্বাধীনতার পরের যে সময়টা আর আজকের যে সময় অনেক পাল্টে গেছে, অনেকটা বলে কিছুটা পাল্টে গেছে, মানুষের জীবনযাত্রা পাল্টেছে। ফলে সেই জগতে সেই সময় সিনেমাটা যেভাবে তৈরি করেছেন পথের পাঁচালী সিনেমাটা, বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসটা লিখেছেন, তা অনেকটাই সেই সময়কালীন সময়ে সত্য। সেখানে তার জন্যেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জন্যই কিন্তু সত্যজিৎ রায় সেখানে মেকআপটা তুলে দিচ্ছেন। ভালো করে পাঠকদের জানতে হবে যে মেকআপ না দেওয়ার প্রবণতা কেন বাড়ছে। মেকআপ কেন আমি আমার যারা চরিত্র গঠন করেছে বা চরিত্রে অভিনয় করবে তাদেরকে আমি মেকআপ করতে দিচ্ছি, তার কারণটা হচ্ছে যে সেই সময়কালীন সময়ে মানুষের পরিস্থিতি যা ছিল সেটাকে সঠিকভাবে তুলে ধরার জন্যই এই মেকআপটা তিনি দূরে রেখেছেন। চুনিওয়ালা দেবীকে মেকআপ দিয়ে চুনিওয়ালা দেবীকে না এনে যদিও কোনো ইয়াং মানুষকে বা যুবতী মানুষকে বা মহিলাকে যদি ওর চরিত্র করে দিত মেকআপ দিয়ে, তাহলে হতো, কেন হতো না। কিন্তু আসল যে রিয়েলিটি বা আসল যে সত্যটা, যে বাস্তবতা তুলে ধরতে পেরেছেন, তুলে ধরেছেন কে পথের পাঁচালীতে সত্যজিৎ রায়, সেটা হয়তো ফুটে উঠতো না। অনেকেই পাঠক বলবেন না তখন তো আর এরকম এত অভিনয় করতো না মেয়েরা, এখন তো মেয়েরা অভিনয় করছে, তাহলে এখন অনেক মেয়ে পাওয়া যাবে। আসলে তাই হতে পারে, এই কারণটা এখন ফেলে দেওয়ার মতো নয় যে তখন মেয়েরা এত বেশি অভিনয় করতে আসেনি, কিন্তু সত্যজিৎ রায় খুঁজে খুঁজে চুনিওয়ালা দেবীকে পেয়েছিলেন। এটা হচ্ছে পথের পাঁচালী সাফল্যতা পেয়েছে। মানে এমন নয় যে সত্যজিৎ রায়ের সাফল্যতা পেয়েছে, না, পথের পাঁচালী ওই সাফল্যতা পেয়ে চুনিওয়ালা দেবীকে পেয়ে। কারণ তার যে অভিনয় ওর মধ্যে সেটা মারাত্মক, মানে সেটা অসীম অসীম সীমায় চলে গেছে। একজন বৃদ্ধা মানুষ তিনি ওইভাবে অভিনয় করছেন ওই সিনেমাতে, এবং তিনি দেখাচ্ছেন তার প্রত্যেকটা ছত্রে ছত্রে বাক্য বলার মধ্যে দিয়েই একটা সেই সময়কার মানুষের, যে বৃদ্ধ মানুষের, যার একজন বৃদ্ধার যে কী পরিস্থিতি হতে পারে সেটা ছত্রে ছত্রে দেখিয়েছেন তিনি। শুধু কি অপু আর, আমি বারবার বলছি যে এটা নয় যে অপু আর দুর্গা থাকলেও এর বাইরে কিন্তু পথের পাঁচালী সিনেমাটা অনেকটাই চরিত্র তুলে ধরেছে আমাদের বাংলা সমাজে শুধু বলবো না, সেই সময়কার বাংলা চরিত্র তুলে ধরেছেন সত্যজিৎ রায়, ঠিক আছে। এই চরিত্র সারা ভারতবর্ষেই ছিল। স্বাধীনতা প্রাপ্ত পাওয়ার পরেই ভারতের এই পরিস্থিতি ছিল, এবং এটা প্রকাশ করে তার সিনেমাটা। এবং সেই সঙ্গে সবাই তো আর উপন্যাসটা পড়েন না, সিনেমাটাই তো অনেকেই দেখেছেন, সিনেমাকে ভালোবাসেন, কিন্তু উপন্যাসটা তো পড়তে বোরিং লাগে, অনেক বড় উপন্যাস, সিনেমাটা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, অনেকে দেখতে চায় 2 ঘন্টার মধ্যে সিনেমাটা শেষ করে দেওয়া। এটা পাঠকের গুরুত্ব, মানে এটা পাঠক ভাববে যে সে সিনেমা দেখবে না তারপরে উপন্যাস পড়বে, বা উপন্যাস পড়ার পর তারপর সিনেমা দেখবে। এটা পাঠকের উপর পুরোপুরি নির্ভরশীল। আবার কেউ সিনেমা দেখছে কিন্তু উপন্যাসটা পড়েনি, বা উপন্যাস পড়েছে সিনেমা কেউ দেখেনি, এইরকম অনেক পাঠক আছে। ফলে এটা দিয়ে মানদণ্ড বিচার করা যায় না যে সত্যজিৎ রায়ের ওই সিনেমাটা সত্যজিৎ রায় যেভাবে ভেবেছেন বা সেটা যেভাবে করেছেন তার মানদণ্ড এখনভাবে আমি বিচার করব। মানদণ্ড বলে কিছু হয়ই না। আসলে কে বিচার করবে এটা, কার মানদণ্ড? একজন সাহিত্যিক বা একজন চিত্রনাট্য লেখক, সে চিত্রলেখা তার কাজ। এই মানদণ্ড কে বিচার করবে? কার দায়িত্ব বা কার দক্ষতা আছে তো একটা মানুষের মানদণ্ড বিচার করা উচিতই নয়, সম্ভবই নয় একটা মানুষের মানদণ্ড বিচার করা। কারণ তার জগতে এবং তার জায়গায় সে ঠিক। হ্যাঁ, সিনেমা জগতে তার এই জায়গাটায় এডিটিং করতে ভুল হয়েছে বা ওটা করতে ভুল হয়েছে, ক্যামেরা আসেনি, ক্যামেরা লাইটিং ভুল হয়েছে, এটা আমরা বিচার করতে পারি, সেটা টেকনিশিয়ানদের প্রবলেম সিনেমা জগতে। কিন্তু এই নয় যে আমি সত্য জায়গাকে বিচার করব। কি করব? আমরা বিচার করতেই পারি, অনেকে প্রশ্ন করে, তুলনা করে, আসলে তুলনা থেকেই প্রশ্নটা আসে। সত্যজিৎ রায় কি ঋত্বিক ঘটকের চেয়ে ভালো সিনেমা করেছে, বা মৃণাল সেনের চেয়ে ভালো সিনেমা করেছে, বা আদার্স যারা আমাদের ওই সময়কার ছিল, যাদের আমরা নাম পাই সত্যজিৎ রায় ছাড়া, তারা কি সেই মানদণ্ডে সিনেমা করে? আসলে না, এটা বিতর্ক করাই উচিত নয়। কারণ যদিও সিনেমা জগৎটা পুরোপুরি পাশ্চাত্যের প্রভাবিত, ভারতবর্ষের সিনেমা জগৎ
হ্যাঁ, পাশ্চাত্যের প্রভাব থাকতেই পারে, কিন্তু গল্পগুলো যারা নিয়েছে তারা কিন্তু ভারতবর্ষে বা বাঙালি সমাজের গল্প নিয়েছে। সেই গল্পের এবং সেই গল্পের মধ্যে বা যে কোনো গল্প বা উপন্যাসের মধ্যে যে চরিত্রগুলো তুলে ধরেছে তারা সেটা যথাসাধ্য চেষ্টা করেছে ফুটিয়ে তোলার। এবং সেই তুলনায় দেখতে গেলে আমি বলতেই পারি পথের পাঁচালী সিনেমাটা একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছে আমাদের সিনেমা জগতে। এবং এটাকে এত হাইলাইট করার কারণ হচ্ছে, আমরা মনে করি যে তিনি যখন অস্কার পান শেষ বয়সে, এত লাইভ অ্যাচিভমেন্ট অস্কার পেয়েছেন তিনি কিন্তু কোনো সিনেমার জন্য ব্যক্তিগতভাবে পাননি। তিনি তার জগতে মানে ব্যক্তিগতভাবে যতগুলো কাজকর্ম করে গেছেন জীবনে, সারা জীবনে, তার একটা সাফল্য স্বরূপ তাকে অস্কার দেওয়া হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু তার বহু চর্চিত এবং বহু প্রচলিত যে তার যে ভাবনাগুলো আমরা পাই প্রকাশ, সেটা কিন্তু পথের পাঁচালী সিনেমা থেকে। এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে এবং আলোচনা হবে এবং খুব পরেও হবে। এবং যেটা বলছিলাম যে প্রথমে শুরু হয়েছে একটা সাদামাটা একটা সাদা কাগজের উপর লেখা দিয়ে, যে লেখার মধ্যে লেখা আছে কে কোন মানে অভিনয় করেছেন এবং তার নাম কি। মানে প্রথমে দেখতে পাচ্ছি যে একটা তিনি কোনো রকম কমার্শিয়াল সিনেমার দিকে যাননি, যে রং বেরঙের ছবি দেখাবো পাঠকরা আনন্দ পাবে, না। তার মানে বুঝতে হবে দেশের বেশিরভাগ মানুষ সেই সময় গরিব সীমার মধ্যে ছিলেন, এটা মেনে নিতে হবে, দরিদ্র সীমার নিচে ছিলেন। এবং তিনি জানতেন যে দর্শকরা কোন সিনেমাটা বেশি মানে দেখবে বা ভালোবাসবে। কারণ তাছাড়া যদি মনে করে যে এই সিনেমাটা তিনি বড় অর্থবান সিনেমা মানুষদের জন্য লিখেছেন, তা কখনোই নয়, তা কখনো হতে পারে না। কারণ যে দেশে 80% বা 80% অ্যাভাব মানুষদের দরিদ্র সীমার নিচে থাকে, এবং আর তখনও তো এত টেলিভিশন ছিল না মানুষের মধ্যে, দেখছে কারা? হ্যাঁ, দেখেছে কিছু বুদ্ধিজীবী বা কিছু পড়াশোনা যারা কিছু মানুষ যারা সিনেমাটা দেখেছে। কিন্তু যাদের নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে তারা কোনো মানুষই দেখেনি, কারণ তাদের টিভি কেনারই টেলিভিশন কেনারই পয়সা ছিল না সেই সময়। তাহলে পথের পাঁচালী সিনেমাটা পরে আমরা দেখেছি বেশি গুরুত্ব পেয়েছে না, যারা যখন এই এত সিনেমা জগতে এত ভাবনা জগতে আরোহণ ঘটেছে কখন, যখন আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টেলিভিশন দেখতে পাই, তখন এই সিনেমাগুলো এত গুরুত্ব পেয়েছে। কারণ তখন পাঠক সংখ্যা কম ছিল, এখন পাঠক সংখ্যা বেড়েছে, দেখার সংখ্যা বেড়েছে, তাই সিনেমা জগতে তাদের আলোড়ন ফেলেছে। ফলে প্রথমেই দেখাচ্ছে যে দুর্গা তার সেজ খুঁড়ো বা সেজ যে ঠাকুরনের বাড়ি থেকে, অ্যাকচুয়ালি সেজ ঠাকুরন হচ্ছে সর্বজয়ার সে ঠাকুরন বলেন, আসলে তার অ্যাকচুয়ালি সেজ ঠাকুরন বলতে তার সম্পর্কে মানে দুর্গার সম্পর্কে তিনি হবেন কে পিসি। তাহলে প্রথম যে দৃশ্য দেখাচ্ছে একটা বাচ্চা মেয়ে যে জানে না, এবং সবচেয়ে বড় অভাবের সংসার হলে যে খিদের জন্য যেটা বাচ্চা মানুষ বা মেয়ে বা ছেলে কি করতে পারে সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। আমরা জানি যে সিনেমার মধ্যে যেভাবে বাড়ি দেখানো হয়েছে, চারিদিক খোলা ইট দেখা যাচ্ছে, বাড়ির দরজা ভাঙা, নিচে অংশ দিয়ে আলো বাতাস ঢুকছে, এদিক ওদিক ঝুলে ভর্তি, তার সঙ্গে ফাঁদে ভর্তি, মাকড়সার ফাঁদ। তার মানে এইগুলো যে দরিদ্র সিম্বল, এবং দরিদ্ররা যে শৌখিনতা জানে না এটা তার প্রমাণ। মানে এটা ভালো মতো দেখিয়ে দিয়ে গেছেন তার সিনেমার মধ্যে, যে দরিদ্র মানুষ যারা আছেন তারা শৌখিনতা বোঝে না। এটা একটা খারাপ দিকও বলতে পারি, যে দরিদ্র মানে শৌখিনতা জানবে না, সেখানে ফাঁদ পড়ে থাকবে, সুন্দর থাকবে না, পোশাক এলোমেলো থাকবে, একটা সিম্বল ধরে নেওয়া হয়েছে এটা তখনকার দিনে, যে দরিদ্র মানে এই জিনিসগুলো করবে না, অর্থবান মানুষ মানে এই জিনিসগুলো করে শৌখিনও থাকবে, বাড়ির মধ্যে সুন্দর সুন্দর আসবাবপত্র থাকবে। এটা একটা ভাবনা আমরা জানি যে দরিদ্র মানেই, তাই এই মানে এই ইঙ্গিতগুলো দেবে যে সেই মানুষটা দরিদ্র, এবং সেটা তার সিনেমা জগতে দেখানো হয়েছে। ঠিক আছে, উঠানের কাছে ভাঙা, একদিকে বাঁশ নেই, জানলা দরজা ভাঙা, জানলার পাল্লা নেই, এটা একটা সিম্বল দরিদ্রের। এগুলো সিনেমা জগতে তাই তুলে ধরা হয়, যদিও এখন সিনেমা জগতে এই জায়গাগুলো নেই, পাল্টে গেছে, কারণ এই সময়টাতে ওইগুলো নেই, মানে ওই সিচুয়েশন আর নেই, যদিও আছে
মানে বলবো না এই মাটির বাড়ি নেই, এখনও আছে বর্ধমান, তারপরে আপনার বাঁকুড়া জেলায় এখনও মেদিনীপুরে মাটির বাড়ি আছে, কিন্তু একটু উন্নত মানের বাড়ি, সেই সময়কার মতন হয় যে ইট খুলে যাচ্ছে। এটা একটা তিনি তৎকালীন সময়ে দরিদ্র মানুষদের বা দরিদ্র সাংসারিক যে একটা চরিত্র তিনি তুলে ধরেছেন প্রথম প্লটে। এবং সেখানে পিসি বলে যে ইন্দিরা ঠাকুরন, দুর্গা যাকে পিসি বলতেন, সে যে ইন্দিরা ঠাকুরন যিনি এই চরিত্রের একটা বড় অংশ জায়গা নিয়ে আছেন এই সিনেমা জগতে, মানে সিনেমাতে, তার একটা বড় ভূমিকা এখানে ছিল, এটা আমরা জানি। এবং সবাই দেখেছে যে চুনিবালা দেবী কত সুন্দর একটা অভিনয় করে এটাকে একটা নির্দিষ্ট মর্যাদার রূপ দিয়েছেন। হ্যাঁ, আমরা জানি যে সত্যজিৎ অনেক প্রশ্ন করেছেন যে তুমি একটা ছড়া বলো বা বা আপনি একটি গান করবেন। হ্যাঁ, একবারে বিদায় দে মা ঘুরে আসে, এই গানটা তিনি করেছেন এবং সেটা সিনেমার মধ্যে বাজানো হয়েছে। এবং আরেকটা ঘুমপাড়ানির মাসি বেশি, এটাও কিন্তু তিনি এখানেই করেছেন, মানে করা তিনি এটাও ছড়াটা বলেছেন এবং তাতে মুগ্ধ হয়েছেন সত্যজিৎ রায়। এবং সেই সব দেখেই সত্যজিৎ একজন মানুষকে নিয়ে তিনি চুনিবালা দেবী আমরা বহুভাবে চর্চার মধ্যে রেখেছি এই মানুষটিকে বা এই বৃদ্ধ মানুষটাকে। তিনি তার ইতিহাস যাই হোক, তিনি তার সিনেমার জগতে যদি পথের পাঁচালী যতদিন মানে চলবে বা পাঠক সমাজে থাকবে ততদিন চুনিবালা দেবী বেঁচে থাকবেন, এটা আমরা জানি সবাই। তো প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে দিয়ে তিনি দেখাচ্ছেন প্রতিপলটে যে একজন মানুষের বা একজন ব্যক্তি যিনি শিল্পকে তৈরি করছেন তার চিত্রনাট্য কতটা দক্ষ হলে, কতটা শক্ত হলে সিনেমার মধ্যে দিয়ে ফুটে ওঠে। তো ফল খুঁজতে যায় এবং যে বাগানে ফল খুঁজতে যাচ্ছিলেন, মানে কুড়াতে যাচ্ছিল, সেই বাগানটা সত্যিকারের এক সময় ওদেরই ছিল, দুর্গাদেরই ছিল, এবং কোনো কারণে ধার দেনার কারণে সেটা নিয়ে নেয় তারা, ঠিক আছে। ফলে সেখানে এটাও ঠিক, মানে এটাও সেই সময়কার ছিল যে কোনো বাচ্চা যদি কোনো আম বাগানে যেত, সেই বাড়ির আম বাগান আম কুড়োতো বা অন্য কোনো ফল কুড়োতো, তাহলে সেক্ষেত্রে সেই বাড়ির মানুষেরা তাকে আজে বাজে ভাষায় গালিগালাজ করতো এবং তার বাবা মা তুলেও গালিগালাজ করতো। এটা কিন্তু চল ছিল, মেনে নিতে হবে। মানে গরিবদের সঙ্গে বা দরিদ্রের সঙ্গে কিছু কিছু সিমটম জড়িত থাকে, মানে যাকে বলি রোগের সিমটম থাকে না, তেমনি এরকম গরিবেরও কিছু ইঙ্গিত থাকে, যে গরিব হওয়ার কিছু ইঙ্গিত থাকে, এবং সিনেমাতে সেই ইঙ্গিতগুলো তুলে ধরেছে। ইঙ্গিতটা তুলে ধরলে সিনেমার তো আসল সূত্রই খুঁজে পাওয়া যাবে না। দরিদ্র কোন কোন বিষয়কে বলে সেইগুলো যদি ঠিকঠাক না দেখানো যায় তাহলে তো সিনেমাটাই বলবো আমরা ভুল হয়েছে, তাই না? এই কারণে সত্যজিৎ রায় পুরোপুরিভাবে স্বচ্ছ রেখেছেন তার সিনেমাটাকে নিয়ে। সেখানে মেকআপ ব্যবহার করেননি, তিনি সোজাসুজি গ্রামে চলে গেছেন শুটিং করতে, এবং সেটা তার একটা বড় প্রয়াস ছিল যে সিনেমাটা শেষ করতেই হবে। এবং তিনি সেই দিক দিয়ে বলতে পারি যে এখন অনেকে আমরা বড় বড় কথা বলি যে সিনেমা অনেক বড়, সিনেমা এটা খরচা করতে হয়, কোথায় আর দর্শক? এই যে প্রশ্ন করেছে 1979 সালে যে আমাদের দেশে ভালো ছবি হয় না, কেন হয়নি? ছবি ভালো হয়েছে তো, ছবি অনেক ভালো হয়েছে, এবং সেটার মানদণ্ড এবং সেটাকে আমরা একটা সীমার মধ্যে বেঁধে ফেলেছি। আমরা পারিনি, আমরা সঠিক ব্যাখ্যা করতে পারিনি তাদেরকে, বা যেসব শিল্পী বা সত্যজিৎ রায় বা তাদেরকে ভাবতে পারিনি যে তারা যে সিনেমাগুলো করেছে বা সিনেমা করার ধরন তৈরি করেছে সেটা যে সম্পূর্ণ একটা নতুন দিক তুলে ধরেছে ভারতবর্ষের ইতিহাসে বা বাংলার সমাজের ইতিহাসে, সেটা আমরা পারিনি। পাঠকরা হয়তো কিছুটা পড়ে পেয়েছেন, কিন্তু যারা নিজেদেরকে গুণী ব্যক্তি বলেন এবং চর্চা করেন এদেরকে নিয়ে, এই সত্যজিৎ রায় বা সিনেমা জগৎকে নিয়ে চর্চা করে, তারা এটাকে সঠিকভাবে পারেননি। হয়তো পারবে কি পারবে না সেটা ভবিষ্যতের কথা বলবে। তো একটা বড় ইঙ্গিত ভাই রেখে গেছে। হ্যাঁ, আমরা যদি তুলনা করি কোনো বিদেশি প্রযোজকের সঙ্গে বা চিত্রনাট্যের সঙ্গে, তখন হয়তো পার্থক্য আমরা করতে পারি যে হ্যাঁ এ এত সুন্দর করেছে, ও এত সুন্দর করেছে, তাহলে আমাদের ওই সত্যজিৎকে সুন্দর করা উচিত। এটা মানে এটা হচ্ছে বলা যায়, এটা হচ্ছে নেগেটিভ সেন্সে বলা যায়। আসলে প্রত্যেক ব্যক্তি, কারণ প্রত্যেক দেশের একটা আলাদা চরিত্র থাকে,
সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশের একটা চরিত্র ছিল সেই সময়, ইংল্যান্ডের চরিত্র, ফ্রান্স চরিত্র আলাদা, যদিও চলচ্চিত্রের একটা বই লিখেছিলেন সত্যজিৎ রায়, সেখানে তিনি অনেক কিছু বলেছেন, সিনেমায় কীভাবে লেখা হয়, সিনেমা কীভাবে তৈরি করা হয়, ক্যামেরা আলো কীভাবে হয়, কেমন আলোর ফোকাস অল্প বেশি, সেখানেও কিন্তু মানুষের কষ্ট দুঃখ পাওয়া যায়। ক্যামেরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানেই কষ্ট, আর রঙিন মানে সুন্দর যৌবন জীবন, এমন তো নয়। আসলে সেগুলো হচ্ছে প্রথম যারা তৈরি করে সেটা একটা সিম্বল তৈরি করে দিয়েছেন, যে আলো বেশি মানে সেখানে জাঁকজমকপূর্ণ আনন্দ আছে, আর আলো কম মানে সেখানে অন্ধকার আছে, দরিদ্র আছে, কষ্ট আছে। এইগুলো আলোকেও দিয়েও বিভিন্ন রকম দেখা যায়। আবার ক্যামেরার অ্যাঙ্গেল দেখেও বোঝা যায় যে চরিত্রকে পাল্টে দেওয়া যায়। তার মানে কি, মানুষের দৃষ্টিকোণ যেরকম পাল্টে যায়, তেমনি ক্যামেরার দৃষ্টিকোণ থেকেও মানুষের চরিত্র পাল্টে যায়, এটা আগে বুঝতে হবে, ঠিক আছে? এবং সেখানে এক জায়গায় সাক্ষাৎকার দিতে ঋত্বিক ঘটকও বলেছেন, যে ঋত্বিক ঘটক একটা প্রশ্ন করে, আপনি কি এডিটিং সম্পর্কে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে পারেননি? তিনি বলছেন যে আপনি কি এই যে এডিটিং করার সময় কি লোককে বলেন কীভাবে করা উচিত? তখন কি বলছে, আমি বলে দিয়ে এসেছি, কিন্তু তা কি নয়। একটা কথা বলি শুনুন, ফিল্ম ডিরেক্টর আমরা নই, ভালো করে পাঠকদের বলছি, ফিল্ম ডিরেক্টর আমরা নই। ফিল্ম ডিরেক্টর হলো যে আর একজনের গল্প কেনে, একজনকে দিয়ে সিনারিও লেখায়, নিজে ডিরেকশন দেয়, আর ডিরেকশন মানে ফ্লোরে দাঁড়িয়ে থাকে, স্টার্ট কাট করে, ক্যামেরাম্যান ক্যামেরা সাজায়, সব কিছু করে, অ্যাসিস্ট্যান্টরা কাজ করে, এডিটররা এডিট করে, মিউজিক ডিরেক্টর মিউজিক করে। আমরা ক্রিয়েটর, চিত্রস্রষ্টা। ছবি প্রথম ইঞ্চ থেকে শেষ ফ্রেম অবধি আমরা সন্তান নিজের বাচ্চাকে যেরকম ভালোবাসি, ছবিকে সেই রকমই ভালোবাসি। আমি কাটলাম না, কেটে দেখলাম না কি হয়েছে, কাজেই মনের মধ্যে সংশয় থাকবেই, কারণ তিতাস আমি সম্পূর্ণ দেখিনি। সত্যি এটা বলছে, ঋত্বিক ঘটক বলছে। তার কি, দেখতে হবে যে প্রত্যেক প্রযোজক একটা সিনেমা জগতে, যদিও আপনারা বলবেন যে আমি তো আলোচনা করছি সত্যজিৎ রায়, কেন ঋত্বিক ঘটককে তুলে, আসলে এই সমস্যাটা তখন সবারই ছিল, কারণ সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশ, সবাইকে প্রশ্ন করা হয়েছে, সত্যজিৎকেও এরকম প্রশ্ন করা হয়েছে, ভালো মানের প্রশ্ন, সিনেমা কি আপনি করতে চান না? এবার তখন বলছেন ভালো মানটা আসলে কি, যে ভালো মানের কথা আপনি বলছেন সেই মানটা কি আসলে, সেটা কি কতটা ভালো কতটা খারাপ, সেটা নিয়ে প্রশ্ন হয়েছে। আসলে যখন আমরা প্রশ্ন করে ফেলি না, তখন আমরা আসলে ভুল প্রশ্ন করে ফেলি, যে ভালো সিনেমা কি হয় না, এটা কোনো প্রশ্ন। সিনেমা ভালো হয়, কেন হবে না? বরঞ্চ সিনেমা পরে পরে প্লট পাল্টাতে সিনেমার গতি বা সিনেমার দিক পাল্টে গেছে, সিনেমার অভিমুখ চেঞ্জ হয়ে গেছে। আগে যে সিনেমা দেখে আমরা মুগ্ধ হতাম, সেই সিনেমা এখন দেখছি না, তৈরি হচ্ছে না। একজন ব্যক্তি কবি বলছেন যে, যদিও কথাটা খুব শুনতে খারাপ লেগেছে, কারণ আগেকার দিনে লেখকেরা বাড়িতে বসে লেখালেখি করতেন না, তার লেখা বেরোতো না, তাকে লিখতে গেলে সত্য সমাজের সঙ্গে তাকে যুক্ত হতে হতো, সত্য সমাজের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে হতো, সত্য জিনিসের সঙ্গে যুক্ত হতো, তবেই তিনি একটা উপন্যাস, গল্প বা যে কোনো চরিত্র তৈরি করতে পারবেন। এটা তৎকালীন সময়ের লেখক লেখিকা যাই বলুন না, বা চিত্রনাট্য লেখকের যারা স্রষ্টা, তারাদেরও এই সত্য ঘটনাকে দেখতেন। এখনকার কবি বা লেখকরা কী বলেন, এই একটা কবি বলছেন যে আমি তো বাড়িতে বসেই থাকি, তাই বাড়িতে বসে আমার ভালোই কেটেছে তো লকডাউনে, করোনার সময়, আর আমি কবিতা ভালো লিখেছি। তার কি, বাড়িতে বসেই কবিতা লেখা যায়, বাড়িতে বসেই গদ্য লেখা যায়, বাড়িতে বসেই সাহিত্য চর্চা করা যায়, আর দরকারই নেই সামাজিক কাঠামো, সমাজে কি হচ্ছে না, সমাজে কি যাচ্ছে না, বেসিক কিছু নলেজ নাও সমাজ থেকে, আর ওতেই কবিতা জানো, তাহলেই খাবে মানুষ সাথেই খাবে। একটু কবিতা নাও, একটু রস নাও, হ্যাঁ দুঃখ আছে, দুঃখ নিয়ে দুটো কবিতা লেখো, কষ্ট আছে, কষ্ট নিয়ে কবিতা লেখো, আর এই যে মেন থিমগুলো নিয়ে কবিতা লেখো। এবার দুঃখ এবং কষ্ট যে পরতে বা ইঙ্গিতে আছে, সেটা তো আর মানুষ পাবে না, কারণ সে দেখেই নি দুঃখ কি কষ্ট কি, সে তো দেখেছে দুঃখ কষ্টের একটা বড় প্ল্যাটফর্ম, তার ভেতরের কোন কোন জায়গায় দুঃখটা তৈরি হচ্ছে, কেন দুঃখ তৈরি হচ্ছে, কীভাবে দুঃখ তৈরি হচ্ছে, তাদের সে জানেই না, কারণ সে দেখেই নি সেই মানুষটাকে বেশি করে। ফলে কমার্শিয়াল হয়ে যাচ্ছে, বাণিজ্যিকভাবে আমরা নিজেকে বিকিয়ে দিচ্ছি বাণিজ্যিকভাবে, এবং আমরা চাইছি যে আমরা ঘরে বসে সব চর্চা করতে পারবো, বাইরে যেতেই দরকার নেই। আসলে তা নয়। এই যে পার্থক্য, বেসিক পার্থক্য এইগুলো, যে একজন রাইটার বা একজন লেখক
তৎকালীন সময়ে সে তার চরিত্রগুলোকে তুলে ধরতো বা পেতো, খুঁজতো গ্রামে কোন জায়গায় তার চরিত্রটা পাওয়া যাবে। এখন আমরা খুঁজছি কি না, গ্রামে যাওয়ার দরকারই নেই, শহরে যাওয়ার দরকারই নেই, আমি বাড়িতে বসেই সব চরিত্র তৈরি করে ফেলবো, কারণ তার মনে করে যে আমি সব পেয়ে গেছি। এটা হয় না, কারণ মানদণ্ড সবসময় চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সমাজের মানদণ্ডের পরিবর্তন হয়, মানুষের মানদণ্ডের পরিবর্তন হয়, মানুষের জীবিকার মানদণ্ডের পরিবর্তন হয়, সামাজিক মানদণ্ডের পরিবর্তন হয়, সরকারের মানদণ্ডের পরিবর্তন হয়, এবং প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ পরিবর্তনশীল। তাহলে কি করে আমরা মনে করি যে তৎকালীন সময়ের যে চিত্রনাট্য লেখা হতো, এখনকার চিত্রনাট্য অনেক উন্নত বা খারাপ? তা খারাপও বলবো না, আর ভালোও বলতে পারি না, কারণ চিত্রনাট্য তখনকার দিনে যে লেখা হয়েছিল সেটা সেই সময়কার মানদণ্ডে ঠিক, এখন যে চিত্রনাট্য সেই মানদণ্ডে সেটাও ঠিক। কখনোই আমি বলতে পারি না যে পথের পাঁচালীর সময় যা করা হয়েছে সিনেমা জগৎটাকে নিয়ে এখন সেই গরিব আমরা খুঁজবো না, কখনোই নয়। গরিবের মানদণ্ড পাল্টে গেছে, এখনও সেই গরিব আছে, তখনও সেই গরিব ছিল। এখন কি গরিবের চরিত্র পাল্টে গেছে, আর তখনকার অর্থনৈতিক মানুষের চরিত্র পাল্টে গেছে। আসলে গরিবই আছে এখনও, শুধুমাত্র গরিবের দিকগুলো পাল্টে গেছে, তার ব্যবহার আচরণ। তখনকার দিনের গরিবের ইঙ্গিত কিছু দিয়েছিলেন, আমরা দেখেছি পথের পাঁচালী সিনেমাতে, যে বাড়ির মধ্যে ঝোল থাকবে, অন্ধকার থাকবে, আড়াল থাকবে, ইট ভাঙা থাকবে, ইট খুলে যাচ্ছে। এখনকার দিনে তা নয় কিন্তু, এখন দিনে দরিদ্র মানুষেরা সুন্দর পোশাক পরে, তখন ছেঁড়া পোশাক দেখিয়েছেন তিনি, এবং দেখাচ্ছেন যে তার শাড়িতে, মানে সর্বজয়া যে শাড়িটা পরেছেন সেই শাড়িতে কটা ছেদ আছে। এমনকি তো আপনার ঠাকুরন, ইন্দিরা ঠাকুরন যে চুনিওয়ালা দেবী, তার সালে কটা ছেদ আছে, সেটাও কিন্তু গরিবের সিম্বল বা দরিদ্র সিম্বলকে বহন করে। এখন কি সেটা আছে? এখন দরিদ্র যাকে ইঙ্গিত করে, তারা কি শিক্ষার দিক দিয়ে দরিদ্র? তারা সুন্দর পোশাক পরে, সুন্দর করে, সুন্দর জামা কাপড় পরে। তার মানে কি, আসলে একটা বাড়ি আছে, বাড়িটার উপর আমি একটা রং দিলাম, যখন বাড়িটা তৈরি করলাম তখন একটা রং দিয়েছি, ধরুন লাল রং দিয়েছি, আমি 10 বছর পর আবার সেটাকে কি নীল রং দিলাম, তাহলে কি আমার রংটা পাল্টালো, আমার কি চরিত্র পাল্টেছে? মানে আমায় বলতে চাইছি যে আমার যে আকর চরিত্র দরিদ্র, সেটা কি পাল্টেছে? সেটা কখনো পাল্টাতে পারে না, কারণ দরিদ্র না থাকলে যেমন অর্থবান লোক থাকবে না, আবার অর্থবান লোকে দরিদ্র থাকবে না। ফলে কি হয়েছে, রংটা পাল্টেছে। মানে এখন যদি বলি, তখন যদি লাল ছিল, এখন নীল হয়েছে, আবার পরে সবুজ হবে, মানে এইটা পাল্টাতে থাকবে, মানে সমাজ থেকে দরিদ্ররা উঠবে না পৃথিবীতে কোনোদিন। তাই যতদিন দরিদ্র মানুষ উঠবে না, ততদিন এই সিনেমাগুলো উঠতে থাকবে, কারণ এই সিনেমাগুলো ওই সমস্ত মানুষদেরকে নিয়ে লেখা হয়েছিল সেই সময়কার দিনে। আমি বলতে পারি যে এটা কমার্শিয়াল সিনেমা কি নয়, কি হ্যাঁ কি আছে, বলবো না, এটা নিয়ে আমি যাবোই না তর্কে। আমি এটা বলতে চাইছি যে সিনেমার জগৎটা সেই সময় গুরুত্বপূর্ণ ছিল, এখনও গুরুত্বপূর্ণ আছে, এখনও সিনেমা আছে, তখনও সিনেমা আছে, হতো আরও হবে, পরেও হবে। কিন্তু প্রত্যেক সিনেমাতে যেটা চরিত্র থাকে, স্ক্রিপ্ট রাইটার যিনি, তার লেখনী, দৃষ্টিভঙ্গি, তার চিন্তাভাবনা সবসময় আমাদেরকে প্রভাবিত করবে। যদি পাঠক সেই লেভেলে উঠতে পারে বা সেই সমপর্যায়ে পড়তে পারে, আসলে কোনো কোনো চরিত্র বা কোনো কিছুই তাকে আকৃষ্ট করে তখনই যখন পাঠক সেই চরিত্রটাকে পছন্দ করে। রাইটার তিনি একটা চরিত্র তৈরি করেন ঠিকই, কিন্তু যতক্ষণ না সেই পাঠক তার মনের মধ্যে এই ধরনের চরিত্রকে রোপণ করছে, তখন পর্যন্ত আমরা জানতে পারবো না যে পাঠক কতটা পরিমাণ এই জিনিসটাকে নিচ্ছে, তাই না? এটা স্বাভাবিক ঘটনা, পাঠকের উপর ডিপেন্ড করে পাঠক কীভাবে নিচ্ছে সেই রচনাগুলো, কীভাবে দেখছে সিনেমাগুলো, চরিত্রের অভিনয়গুলো কীভাবে দেখছে। আসলে প্রত্যেকের চরিত্র নাও ভালো লাগতে পারে, বলে চুনিওয়ালা দেবী যে চরিত্রে অভিনয় করেছেন, আসলে বেশি পার্সেন্টেজ মানুষ চুনিওয়ালা দেবী পছন্দ করেছেন, তার চরিত্রকে অভিনয়কে ভালো লেগেছে, তাই আমরা চুনিওয়ালা দেবীর তার অভিনয় আমরা প্রশ্ন তুলতে পারি না। যদি উল্টো হতো, বলতো কী অভিনয় করেছে, কথা বলতে কথা কষ্ট বোঝা যায় না, এটা করা যায় না, হাঁটতে পারে না, বয়স্ক মানুষকে যারা একটু দেখাতো, তাহলে মানুষ শ্রোতারা আরও শুনতে পেতো আওয়াজটা, তার হয়তো কোনো কথা শব্দ অনেক সময় তৎকালীন সময়ে ক্যামেরার দ্বারা শোনা হয়তো অস্পষ্ট গেছে, অস্পষ্ট যাচ্ছে, সেটাকে এখন আমরা মনে করি ভুল, ক্যামেরার ভুল বা ভুল প্রমাণিত, কিন্তু এই অস্পষ্টতাও, এই না শোনার ভাবনাটাও তার বয়সে যে ছাপ পড়েছে তার শরীরের মধ্যে, এটা দেখানোর জন্যেই আসলে তার কণ্ঠকে একটু কাঁপিয়ে দেওয়া হয়েছে। সিনেমাতে অনেক কিছু করাতে হয়, নাহলে সিনেমা জীবন্ত হয় না।
উপন্যাস আমরা অনেক সময় জীবন্ত করতে পারি পড়তে পড়তে, কিন্তু সিনেমা যখন ওইটাকে অভিনয় করে দেখানো হচ্ছে তখন তাকে জীবন্ত রূপ দিতে হয়, এবং জীবন্ত রূপ এই ক্যামেরাম্যানরা দেয়, স্ক্রিপ্ট রাইটাররা দেয়, চিত্রে যারা অভিনয় করছে তারা দেয়। তবেই একটা সিনেমা সুন্দর করে গড়ে উঠতে পারে। ফলে আমি যেটা বলতে চাইলাম এখন এবং বলতে চাইছি সেটা হচ্ছে যে সিনেমা জগতে সত্যজিৎ রায় এই পথের পাঁচালী সিনেমার মধ্যে দিয়ে বাংলা জগতে একটা সুন্দর এবং বলতে পারে আলোড়ন সৃষ্টিকারী একটা অবদান রেখে গেছে। যদিও তার সিনেমা নিয়ে অনেক সময় আমরা বলতেই পারি সিনেমার কিছু কিছু জায়গায় তিনি অতি দেখিয়েছেন, আবার কোনো কোনো জায়গায় দেখানো দরকার ছিল দেখাননি, কারণ সেটা কাটিংয়ের সময় এডিটেশনের সময় কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে যেটা দরকার ছিল সেটা নাও থাকতে পারে, তাহলে সিনেমাটা বেড়ে যাবে, খরচাও বেড়ে যাবে। সেদিক থেকেও অনেক সময় দেখে সিনেমাটার অংশ কম করে দেওয়া হয়েছে। এবার দিয়ে আমি চলে যাই আরেকটা ঘটনাতে, ওই সিনেমার ঘটনা দুটো আলোচনা করি। যে দেখতে পাচ্ছি যে এই সিনেমার মধ্যে যিনি হরিহর, তিনি একজন ব্রাহ্মণ। কেন তিনি ব্রাহ্মণকে চুজ করলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী সিনেমাতে? অনেকে বলবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজেই তো ব্রাহ্মণ ছিলেন, তিনি কেন ব্রাহ্মণকে দেখাবেন না? বলতেই পারেন। তাহলে কি যদি একজন ব্রাহ্মণ পরিবারের অবস্থা এরকম হয়, তাহলে ব্রাহ্মণ ছাড়া যেসব পরিবার আছে তাদের কী অবস্থা হবে? তাহলে অনেকে বলতেই পারেন যে তাদের চরিত্র তুলে ধরেনি কেন কোনো সিনেমাতে, কেন তুলে ধরেনি? উচিত ছিল তুলে ধরা। একজন ব্রাহ্মণ, আমরা জানি যে ব্রাহ্মণদের যথেষ্ট অর্থ আছে এবং তারা পূজা অর্চনা করে চালায়। হ্যাঁ, অনেক ব্রাহ্মণ আছে যারা হরিহরের মতো, যারা পুঁথিবিদ্যায় পারদর্শী এবং পুঁথি নিয়ে যাদের ব্যবসা। কিন্তু আমরা সিনেমাতে দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু তার স্ত্রীর কাছে নিজের বড়াই করছেন যে হ্যাঁ, একদিন আমোস যাত্রাপালা লিখব এবং আমি ভালো যাত্রাপালা লিখি এবং লেখার মধ্যে দিয়ে আমি একদিন বড় হব এবং সেখান থেকে অর্থ পেয়ে আমি ঘর বাড়ি ঠিক করব, মেয়ে এবং ছেলের সুন্দর জীবন দেব। এটা কিন্তু বারবার সর্বজয়াকে বলছেন হরিহর, আশা দিচ্ছেন। মানে একটা পরিবারে, গরিব পরিবারে আশাটা একটা বড় জরুরি। তাহলে নাহলে তো এই সিনেমার মধ্যে দিয়ে তো এটা না দেখালে মনে হবে তো মানুষ তো আশাহীন মানুষ বাঁচতে পারে না। ফলে সিনেমার মধ্যে আশাটা রাখতে হয়েছে ওকে, সত্যি জায়গায় আশাটা রাখতে আছে। মানে সিনেমার মধ্যে কিছু জায়গা আছে অ্যাকচুয়ালি যেখানে রাখা দরকার, তবেই সিনেমাটা দেখবে। আশা, উদ্বেগ, আবেগ, উৎসুক, আগ্রহ, এই জিনিসগুলো রাখতে হবে সিনেমার মধ্যে, তবেই না দর্শক পাঠকরা দেখবে। নাহলে কেন দেখবে পাঠকেরা? যে এই যে বেঁচে থাকার যে লড়াইটা, মানে সাফল্য গল্প না থাকলে তো মানুষ খুব একটা কম বেশি দেখে না মানুষ, না? ফলে এই আবেগ, ভাবাবেগ, সাফল্য, কষ্টের পর আবার উন্নতি, এই জায়গাগুলো কিন্তু পাঠক দেখে এবং পাঠকের মনের বেশিরভাগ মানুষেরা কিন্তু এটা ভাবে, মানে উন্নতি করতে হবে। তবেই না প্রত্যেক পাঠক ভাবে যে একটা সিনেমার মধ্যে এই জিনিসগুলো থাকলে তবে আমি দেখবো। আসলে পাঠকদের জীবনে যা যা ঘটেছে সেটার দ্বারা সে রিলেট করে সবসময় সিনেমাকে, তবে সিনেমাটা দেখে, না তো সিনেমা দেখার কোনো মূল্যই থাকে না তার কাছে। যে হ্যাঁ, আমি তো ইয়াং ছিলাম, আমি কেন সিনেমা দেবো? আসলে তার মধ্যেও তার মনের কোনো এক কোণাতে এই বোধগুলো কাজ করে যে আমিও তো কষ্ট, মানে দরিদ্র মানুষ, আমারও তো কিছু দরকার, আমারও তো আশা থাকা দরকার, আমি বড় হব। ফলে সেই দিক থেকে সিনেমাটা দেখা এবং সর্ব জায়গায় বারবার তিনি কী করেছেন, আশা দিয়েছেন এবং আশা হয়তো রাখতে পারেননি তিনি, কিন্তু আশা দিয়েছেন। এবং যখন আমরা দেখতে পাচ্ছি যে এই সর্বজয়া যিনি মানে নারী তো, এবং নারীকে যে সংসার চালাতে হয় এটা কিন্তু একটা বড় সমাজের প্রথম থেকেই নারী সমাজের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটাও তুলে ধরেছেন পথের পাঁচালীর মধ্যে তারপর সত্যজিৎ রায়। তো সবচেয়ে বড় ভালো দিক এটা কী হয়েছে যে নারীদের একটা ভূমিকা তিনি এখানে সামাজিক বাস্তবিক সমাজে যে দরকার এবং সমাজে যে প্রয়োজনীয়তা আছে খুব বড় পরিমাণে, সেটা কিন্তু বারবার তুলে ধরেছেন কে? সত্যজিৎ রায়, এটা মানতেই হবে। তো এই সর্বজয়া বা সর্বজয়ার পর যদি আমি ধরি দুর্গার চরিত্র তো খুবই স্পষ্ট একটা চরিত্র তুলে ধরা হয়েছে যে একজন
গ্রামীণ মানুষ বা গ্রামীণ মহিলা, যার যে মাইলের অর্থ থাকে না, সেই পরিবারের মেয়েরা কী করে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ফল কুড়োয়, এই কুড়োয়, সেই কুড়োয়, মানে একটা অন্য ধরনের একটা ডান পিটে মানুষের মতো তুলে ধরেছেন। যে কিন্তু দেখো, ওর পাশেই যে বাড়িটা আছে সেজন্য ঠাকুরনের বাড়ি, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেয়েগুলো সুন্দর কাপড় পরছে, সুন্দর পোশাক পরছে এবং সুন্দর জিনিসপত্র দিচ্ছে, কসমেটিক কিনছে, মেকআপ করছে, সুন্দরভাবে থাকছে। মানে তার মানে কী হচ্ছে, অর্থবানদের করেই সমস্ত নিয়ম। ঠিক যাদের কাছে অর্থ আছে তাদের শৌখিনতা আছে না, অর্থের সঙ্গে শৌখিনতার প্রচুর সম্পর্ক আমরা মনে করি অ্যাকচুয়ালি। কিন্তু অনেক ক্ষেত্রে তা হয় না, যে অর্থ থাকলেই শৌখিনতা নাও হতে পারে। কিন্তু এটা আমরা ধরে নিয়েছি যে অর্থ থাকলে শৌখিনতা থাকবে, এবং সেটা কিন্তু সিনেমার মধ্যে ছত্রে ছত্রে তুলে ধরেছেন জ্যোতির্জয়, যে অর্থের সঙ্গে শৌখিনতা একটা বড় সম্পর্ক আছে। এবং সেটাও দেখানো হচ্ছে যে অর্থ থাকলে বিয়ে দিতে পারবে মেয়ের অল্প বয়সে। তখন তো বাল্যবিবাহ চালু ছিল, তখনও পর্যন্ত এই যে বিয়ে দেওয়া যাবে আর দুর্গার বিয়ে হবে না, এটা দুর্গা ভেবে বুঝতে পেরেছিল ওই বয়সেই। যার টাকা আছে তার বিয়ে হবে, বিয়েতে অনেক খরচা হবে, হবে, কষ্ট বলবো কেন, আনন্দ হবে। এবং সেখানে আমি দেখতে পাই যখন চড়ুই ভাতি হচ্ছে এবং তার বন্ধুবান্ধবকে যখন প্রশ্ন করে, যার বিয়ে হওয়ার কথা ছিল, তাকে বলছে যে তুই বেশ ভালো রান্না করতে পারিস, তোর বর ভালোভাবেই খাবে তোর রান্না। তো এই যে কথাগুলোর মানেটা কি, তার তো দুঃখ প্রকাশ হচ্ছে, দেখাচ্ছে তিনি। এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে এই যে অর্থের সঙ্গে একটা বৈবাহিক সম্পর্ক জড়িত আছে, এটা বৈধজন দেখাচ্ছেন। এবং এদের অর্থ নেই বলেই, মানে সর্বজয়া বা হরিহর, অপু, এদের অর্থ নেই বলে অনেকভাবে কষ্ট সহ্য করছে। আর যার অর্থ সে কষ্ট সহ্য করছে না, তার পরিবারের সুন্দর সুন্দর মানুষেরা সুন্দরভাবে জীবনযাপন করছে, এবং তারা মনে করে এটা করা উচিত। আমি যদি বলি হ্যাঁ, এখানে সত্যজিৎ রায়ের কোন থিওরি কাজ করেছে বা কোন মতবাদের এখানে প্রভাব পড়েছে, মার্কসিজম না লিবারিজম না ন্যাশনালিজম, কোনটা তুলে ধরেছেন তিনি, বলতে পারবে কেউ? হ্যাঁ, একটা জায়গায় বলা যায়, অবশ্যই বলা যায়, কারণ তিনি দরিদ্রের কথা তুলে ধরেছেন, তার মানে তিনি মার্ক্সবাদকে ফলো করেছেন, অনেকেই বলতে পারে। কারণ তিনি এই দ্বন্দ্বটা দেখিয়েছেন। কিন্তু হ্যাঁ, দ্বন্দ্ব দেখানোর মধ্যে কোনো জায়গায় তিনি কিন্তু মারামারিতে যাওয়ার কথা বলেন, যেটা কার্ল মার্ক্সরা বা এরা বলেছেন, সেখানে তিনি কিন্তু কিছু দেখানইনি। তিনি দরিদ্র মানুষ নিয়ে কথা বলেছেন। দরিদ্র মানুষের কথা বলতে গেলে মার্ক্সবাদী হতে হবে নাকি? কে বলেছে দরিদ্রদের নিয়ে কথা বললে মার্ক্সবাদী হতে হবে? আরে ভাই, দরিদ্র মানুষ আগেও ছিল, পরেও আছে, পরেও থাকবে। মার্ক্স 1848 সালে তার ম্যানিফেস্টোতে বলছে, তার আগে দরিদ্র ছিল না? তার দরিদ্র মানে কি মার্ক্সবাদী হতে হবে এমন কোনো কথা নেই। আমরা দরিদ্র হলেই, দরিদ্র নিয়ে কথা বললে যে আমি মার্ক্সবাদী বা আমি মার্ক্সবাদীকে ফলো করি, এটা কখনোই নয়, সম্ভব নয়। একজন মানুষ মার্ক্সবাদী না হয়েও দরিদ্র মানুষদের কথা ভাবতে পারে, বলতে পারে, বুঝতে পারে, লিখতে পারে। তার জন্য কোনো মতবাদী দরকার নেই। যেমন একজন সন্তান যখন পরিবারে বড় হয়, তার নৈতিকতা শিক্ষার জন্য কোনো বইয়ের প্রয়োজন হয় না, তেমনি দরিদ্র মানুষদের নিয়ে আলোচনা করার জন্য কোনো তত্ত্বের প্রয়োজন হয় না। কোনো তত্ত্ব দিয়ে বা কোনো চিন্তাধারা দিয়ে তাদের ব্যাখ্যা করা যায় না। এটা সত্যজিৎ রায় তার এই প্রতিবাদী দিয়েও সিনেমায় তুলে ধরেছেন। আরও একটা দিক আমি বলতে পারি, সিনেমার যে দিকগুলো ছিল তার মধ্যে একটা বড় দিক হচ্ছে, যখন দুর্গা মারা যাচ্ছে জ্বরের কারণে, তখন কিন্তু হরিহর বাড়িতে আসতে পারেননি। আসবে বলেছিল, তার অর্থের প্রয়োজনীয়তায় তিনি সেখানে কাজ করতেই ছেড়েছেন। কিন্তু পরে যখন আসেন তিনি দুর্গা মারা যান, তারপরে এসে দেখেন দুর্গা মারা গেছে। মানে পরিবারের জন্য তিনি বাইরে গেছেন, তাই তো? কিন্তু পরিবারের কে কোথায় আছে, কে কোথায় নেই, কিন্তু কোনোরকমভাবে দেখিনি যে চিঠিটা কিন্তু সর্বজয়া থেকে যায়নি। সর্বজয়াকে প্রত্যেকটা চিঠি দেওয়া হয়েছে। তাহলে কি সর্বজয়া পড়াশোনা জানতো না? আমরা কিন্তু সিনেমার মধ্যে কোনো জায়গায় দেখতে পাইনি যে সর্বজয়া চিঠি দিয়েছে হরিহরকে। হরিহর চিঠি দিয়েছে, তাই না? ফলে
দুই পক্ষ থেকে কোনো রকম বার্তালাপ হয়নি, এক পক্ষ থেকে হয়েছে। তার মানে তৎকালীন সমাজে এই দরিদ্র ব্রাহ্মণরা যাকে বিয়ে করতো তারা ব্রাহ্মণ নাও হতে পারে, ব্রাহ্মণ হবেই, বা ব্রাহ্মণ হবে না এমন কথা না, ব্রাহ্মণ হতে হবে, কিন্তু সেটাও দরিদ্র ব্রাহ্মণ। দরিদ্র মানে শিক্ষা নেই, কিন্তু দেখাতে হবে তো দরিদ্র মানুষ হলেও ব্রাহ্মণের মধ্যে শিক্ষা আছে। এটা দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দেখিয়েছেন তার উপন্যাসে, আর সত্যজিৎ দেখাতে বাধ্য তার উপন্যাসকে কেন্দ্র করে। তাহলে সেখানেও একটা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ্যবাদ, যে ব্রাহ্মণ্যদের মধ্যেও যে একটা একাধিপত্য আছে শিক্ষা জায়গাতে, সেটা কিন্তু দেখানো হয়েছে। বলছে মানে হরিহর বলছে যে এটা তো আমার পৈতৃক বা মানে কী বলবো পৈতৃক জিনিস, যে আমার বাবা বাবা শিক্ষা করতেন, আমিও শিক্ষা করছি এবং শিক্ষা বেশি আমি খাচ্ছি। কারণ ব্রাহ্মণদের একটা একাধিপত্য আছে যে তারা শিক্ষা বেশি খাবে, শিক্ষা তাদের অধিকার, তার অজ্ঞাতে হোক বা জ্ঞাতে হোক, এটা কিন্তু সিনেমার মধ্যে ফুটে উঠেছে। কেন সিনেমা জগতে আরও দুটো চরিত্র তৈরি করা যেতে পারত, কিন্তু সেটা প্রয়োজন হয়নি, কারণ তিনি হুবহু উপন্যাসকেই নামিয়েছেন, চেষ্টা করেছেন তার মতো করতে। তো এখানে দেখতে পাচ্ছি লাস্ট মুহূর্তে এবং তাদের আশা স্বপ্ন অনেকটা এগিয়ে যাওয়ার মতো, যেটা পারছে না, মানে কিনতে পারে, এখনও সেই সমাজে আছে যে পরিবারের কিছু জিনিস কিনতে বলছে এবং কেনার পয়সা নেই, এবং তার জন্য তারা মা বাবার কাছে মার খাটছে এবং কাঁদতে কাঁদতে রাতে ঘুমিয়ে পড়ছে। এমন অনেক পরিবার আছে, এবং থাকার কথা, এটা না থাকার কিছুই নয়। সেই সময় দুর্গা এবং অপু তাই করেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে অপুর গুরুত্ব পেয়েছে বেশি, দুর্গার গুরুত্ব কম, কারণ তিনি মেয়ে বলে তাকে বাড়ি যেতে, অন্যের বাড়ি চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যজিৎ রায়ের যে তার আলোচনা, তার যে ব্যাখ্যা, তার যে চিত্রটা তৈরি করার ভাবনা, সেটা তো একটা দিক নির্দেশ করে আমাদের সামনে। এটা আমরা সবাই জানি যে আমরা যেভাবে জিনিসটাকে নিই, ঘটনাটা তো সহজ সরল একটা ঘটনা, যে কিন্তু যখন ঠাকুরন মানে ইন্দ্র ঠাকুরন তার শাল কিনে দেওয়ার কথা বলছে, তার শালটা যেহেতু ছিঁড়ে গেছে, তো হরিহর কিনে দিতে পারেনি, পাড়ার কোনো রাজা বলে কোনো ছেলে তাই কিনে দিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি। এবং এবং যেখানে একটা মানুষ অত বৃদ্ধ বয়সে 70-80 বৃদ্ধ বয়সে একা রান্না করে খাচ্ছে, এটাও একটা মানে সমাজের বড় একটা দিক, যে তখনও মানুষের মধ্যে এই একান্নবর্তী পরিবারের যে কনসেপ্ট বারবার বলে এসছে, আসলে তখন থেকে শুরু হয়ে যায় ভাঙন। আর স্বাধীনতার পর থেকে অনেক ভাঙন শুরু হয়ে যায় ভারতবর্ষে, যে ভাঙনগুলো পরে আমরা দেখতে পাই আজকে এই জায়গায়, একান্নবর্তী থেকে ভাঙতে ভাঙতে আজকে এক পূর্তি। আমি আর তুমি, আমরা গল্প শেষ, বা আমাদের গল্প শেষ, আমাদের বলে ছিল, তারপরে আমরা ছিল, এখন আমি আর তুমি, তারপর গল্প শেষ। এবং সেই সিনেমার মধ্যে দিয়েও একটা ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন, যে একজন পিসি তো একজন তার ঠাকুরন থাকতেন, তিনি তো একা বয়স্ক মানুষ, তিনি তো একসাথে থাকতেন না, তিনি আলাদা রান্না করতেন, তেল নুন চুরি করতেন, এটা দেখানো হয়েছে সিনেমার মধ্যে। এবং তিনি অনেক সময় পছন্দও করতেন না সর্বজয়াকে। এগুলো তো একটা সামাজিক ব্যাধি, তখনও ছিল, এখনও আছে, এখন তো আরও বেড়ে গেছে প্রকট। সত্যি যায় এই দিক দিয়ে অনেক এগিয়ে, কারণ আমরা মনে করি, আমি বারবার বলছি যে কখনোই তার ওই মানদণ্ড ধরা উচিত নয় যে সত্যজিৎ রায় যখন সিনেমাটা করেছে সেই মানদণ্ড এখনও টিকে আছে, অবশ্যই আছে। সময়ের মানদণ্ড পাল্টালেও, রঙের মানদণ্ড পাল্টালেও, চরিত্রের মানদণ্ড পাল্টালেও, যে মেন চরিত্র দরিদ্র তার কিন্তু চরিত্র পাল্টায় না, সেটা এখনও আছে, তখনও আছে। বাড়ির রং তখনও করা হয়েছে, এখনও করা হচ্ছে, ফলে রংটা পাল্টাচ্ছে, বাড়ি কিন্তু কাঠামো এক আছে। কখন পাল্টাবে এই কাঠামোটা? তখনই পাল্টাবে যখন পুরোপুরিভাবে সমাজের দরিদ্র জিনিসটা উঠে যাবে বা অর্থবান জিনিসটা উঠে যাবে। সমতা এলেই এই কাঠামোটা পাল্টে যাবে, যে তখন এই শৌখিনতা মানেই এই সিম্বল থাকবে। আসলে এইগুলো তো একটা সিম্বল, একটা এটা কখনোই সমালোচনা ধরা যায় না বা নেগেটিভ পয়েন্ট ধরা যাবে না, যে হ্যাঁ এই পয়েন্টগুলো পরিচালক বা যে চিত্রনাট্য সে তুলে ধরেছে যে এইগুলোকে চিহ্নিত করার জন্য। হ্যাঁ, এটা স্বাভাবিক, একজন চিত্রনাট্য তার চরিত্রকে তুলে ধরার জন্য এগুলো তুলে ধরতেই হবে। এটা তার মানে এটা তার নেগেটিভ পয়েন্ট না, কখনোই না। সে তার চরিত্রগুলোকে সঠিকভাবে পরিপূর্ণতা দেওয়ার জন্যই এই সিম্বল বা ইঙ্গিতগুলোকে টেনে এনেছে, তার মধ্যে কোনো ভুল নেই। ইঙ্গিতগুলো লাগবে, তাতে তার ব্যক্তিগত মানসিকতা ভাবনা আমরা আলোচনা করলে বা নৈতিকতা আলোচনা করলে আমাদের কিছু তার কিছু যায় আসে না। সমালোচনা হবে,
কিন্তু সিনেমাটা তার যে ব্যাখ্যা বা তার গুরুত্ব যে কতটা পেয়েছে সেটা গুরুত্বপূর্ণ। এবং শেষে আমরা দেখি সব জিনিসপত্র বিক্রি করে দিয়ে সে শহর ছেড়ে গ্রামের দিকে, মানে গ্রাম ছেড়ে শহরের দিকে যাচ্ছে। তারপরে এটা কি, এটা একটা দিক, ওই সময়কার একটা দিক ছিল যখন মানুষ খাদ্য আন্দোলনের পরে যখন অর্থের সংকট পড়েছে, খাবারের সংকট পড়েছে, তখন মানুষ শহর ছেড়ে পেটে ওটা বিক্রি করে গ্রামের দিকে, গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছে। এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই। সত্যজিৎ রায়ের সিনেমা ছাড়াও আমরা কিন্তু পুরোপুরিভাবে সিনেমাগুলো দেখতে পাই। ঋত্বিক ঘটকের সিনেমাগুলো তো আলাদা, উদ্বাস্তু নিয়ে বেশিরভাগ সময়। কারণ উদ্বাস্তুরা যখন দুবার থেকে এবার বাংলায় আসে তখন কিন্তু শহরকে বেশি তারা টার্গেট করেছিল, কারণ শহরে অর্থ লগ্নি হতো, অর্থ পাওয়া যেত, কাজ থাকতো, তার জন্যই মানুষ শহরে গেছে। গ্রামে এই কারণে থাকতো না, কারণ গ্রামে কারণ কোনো কাজকর্ম নেই মানুষকে বেঁচে থাকার জন্য, তাই মানুষ শহর থেকে গ্রামের দিকে চলে গেছে। এটা স্বাভাবিক, এটা শিল্প বিপ্লবের ঘটনার পরেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তো এটা আমরা দেখতে পাই সিনেমার মধ্যে। সের মধ্যে আরও কিছু কটা অভিনয়ের প্লট দেখতে পাই যেখানে কিন্তু সমাজের করুণ দৃশ্য তুলে ধরেছে। এটা আমরা জানি, সেটা একেবারেই করুণ দৃশ্য। হয়তো সিনেমাটা অনেকটা কঠিন করে দেখানো হয়নি, কিন্তু সিনেমাটা অনেকটা বড় কঠিন ছিল। সমাজকে বড় রূঢ়ভাবে দেখানো হয়েছে যে একজন গরিব দরিদ্র মানুষদের পরিবার যে কতভাবে অবহেলিত হয় সমাজের কোনো মানুষ দ্বারা। এবং কিছু কিছু মানুষ দয়াও দেখিয়েছেন এবং তারা খাবারও দিয়েছেন কিছু কিছু মাঝে সর্বজয়াকে। এবং সেটাও যে একটা অর্থবান মানুষদের একটা দিক, সেটাও একটা তুলে ধরা হয়েছে। না, কেউ কেউ না কোনোভাবে তাদের পাশে ছিল, মানুষগুলো সাহায্য করেছে খেতে দেওয়ার জন্য। কিন্তু একজন মানুষ, যে একজন দিদি যে চরিত্র দুর্গা, সে কিন্তু চিরতরে খেদেই তার জীবনটা কেটেছে। তার প্রতি তার দিক দিয়েই বেশিরভাগ একটা সমস্যাগুলো তৈরি হয়েছে। এটা সিনেমাতে বা উপন্যাসে আমরা দেখতে পাই। তো প্রশ্ন হচ্ছে যে এই উপন্যাস বা সিনেমা যে তৈরি করা হয়েছে তার দিক দিয়ে বা তার ভাবনার দিক দিয়ে আমরা অনেক বিষয় বলতে পারি, অনেক সে ভাবতে পারি যে সমাজের কতটা গুরুত্বপূর্ণ এই পথপ্রচারের সিনেমা বা সিনেমা জগতেই কতটা গুরুত্বপূর্ণ। এটা তো অনেকে অনেক কিছু বিচার করেছে, কিন্তু বিচারের কার্যের ক্ষেত্রে আমরা মনে করে দিই বারবার যে সিনেমার একটা দিক বা একটা ভাবনা নিয়ে কখনোই তো বিচার সম্ভব নয়। সিনেমার বহু দিক আছে, সিনেমার বহু ভাবনা আছে, সিনেমার অনেক দৃষ্টিভঙ্গি আছে। আসলে এই দৃষ্টিভঙ্গিগুলো সবসময়ই পাঠক নির্দেশ করে, মানে পাঠকের মতো করে ভাবনা হবে। কারণ আমি যদি ধরি কোনো একজন ব্যক্তি এই সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলছেন, আসলে তার দৃষ্টিভঙ্গিটাই প্রভাব পড়ে। এবার আমার তাহলে বলতে পারে কেউ যে তাহলে তো সবার দৃষ্টিভঙ্গি আমারও ভালো লাগে, এই 10-15 জন বসে তাদের তো ভালো লাগছে। আসলে কি হয়, যে জিনিসগুলো সেই লেখক ভাবছেন বা চর্চা করছেন সত্যজিৎ রায়কে নিয়ে, সেই শব্দগুলো আসলে তিনি গোছাতেই পারেন না। পার্থক্য একটাই, যিনি গুছিয়ে বলছেন তিনি গুছিয়ে বলতে পারেন, আর যিনি শুনছেন তিনি আসলে গুছিয়ে বিষয়টা ভাবতে পারেন না। পার্থক্য এই জায়গায়। ফলে পাঠকের সংখ্যা বেশি, বলার সংখ্যা কম। যদি সবাই বুঝতে পারতো এবং লিখতে পারতো, বলতে পারতো, তাহলে কিন্তু পাঠকের সংখ্যা কম হয়ে সবাই কিন্তু কিসে পরিণত হতো, একজন ব্যক্তিত্বে পরিণত হতো বা বিশ্লেষকে পরিণত হতো। সেটা হয় না, তার কারণ একটাই, কারণ যে মানুষটা ভাবছে বা বলছে গুছিয়ে বলতে পারছে, বাকিরা বলতে পারছে না, তার জন্য তারা শুনছে, তাই না? তারা কেন শুনবে? তার কারণ তারা ভালোবাসে কিন্তু গুছিয়ে বলতে পারে না বিষয়টাকে এবং গুছিয়ে ভাবতে পারে না। কিন্তু এইটাই হচ্ছে টিচারদের কাজ, গুছিয়ে বলা এবং স্টুডেন্টদেরকে হেল্প করা। এবং সেটা পাঠক তো কাজ করে, পাঠক যারা তিনি পাঠ করেন, যারা লিখছেন, আর যিনি পাঠক পড়ছেন, তাদের মধ্যেই সম্পর্ক। যিনি লিখছেন তিনি বোঝেন বা বিশ্লেষণ করতে পারেন, যিনি পড়ছেন তার বিশ্লেষণটাকে পড়ছে, তারপরে তিনি ভাবতেই পারেন যে হ্যাঁ এই বিশ্লেষণ ঠিক হয়নি, ওরা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার বিশ্লেষণ দিয়ে কখনোই কিন্তু জাজ করা উচিত নয়। হ্যাঁ, ব্যাখ্যা করা উচিত যে হ্যাঁ এই ব্যাপার, এইটা করলে এটা এই কারণে এটা করেছে, ঠিক আছে, এটা ব্যাখ্যা করা, জাজ করা উচিত নয়। কারণ জাজ কাকে করবে? যে মানুষটা বেঁচেই নেই তাকে জাজ কী করে করা যাবে? আপনি তার লেখানেই জাজ করছেন, তাকেও তো বলার, প্রতিপক্ষ যে ব্যক্তি থাকবে তাকেও তো বলার সুযোগ দিতে হবে আপনাকে যে আপনি ভুলও বুঝে থাকেন মানের।
একটা শব্দ বা একটা বাক্য তিনি বলেছেন, সেই বাক্যের মানে আপনি ভুলও বুঝতে পারেন, তা জাজ করবেন কী করে? সে তো বেঁচেই নেই মানুষটা। আপনি আপনার বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ, যদি আমরা মনে করি যে 10% বক্তব্যটা ঠিক বা 90% বক্তব্য ঠিক, তাহলে আমরা মেনে নিচ্ছি সবাই। কিন্তু এই বক্তব্য যদি যে তিনি মেনে নেবেন বা সত্যি মেনে নেবেন যে আপনি যেটা বলছেন ঠিক, কী করে হয়? সেটা তো বেঁচে নেই। তিনি বলতেন হ্যাঁ না, তিনি সমালোচনা করতেন, যদি বেঁচে থেকে কেউ থাকতেন তিনি বলতেন না, এটা ভুল বলেছেন তিনি, আমি আসলে এটা ভেবে লিখিই নি বা ভাবিনি এটা, আপনি যেটা বলছেন। হ্যাঁ, এটাই প্রবলেম, মানে এটাই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, যে আপনি যাকে নিয়ে ভাবছেন বা যাকে নিয়ে বলছেন, সে কি সেটা ভাবছে, সে কি সেটা বলছে, বা সেটা কি ভাবতে পারছে? এই দ্বন্দ্বটা কিন্তু পাঠকের মধ্যে থাকেই, এবং এই বিতর্কটাও থাকে। কারণ আমরা যারা আমরা যারা বললাম, আমি এখনও তো কোনো জায়গায় যাইনি বা বসিনি, আমি তো সবে শুরু করেছি আমার পথযাত্রা। এবং যারা এই সব নিয়ে ব্যাখ্যা করেন বা তর্ক বিতর্ক সবাই যান, তারা আসলে তাদের নিজস্ব বক্তব্যটা প্রকাশ করার জন্যই যান, এবং সেখানে প্রত্যেকের বক্তব্য আলাদা হয়। যদি সত্যি তাই একই হতেন, তাহলে তো সবার বক্তব্য এক হতো। কারণ ডিফারেন্ট আসলে প্রত্যেক ব্যক্তি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, মানে প্রত্যেক ব্যক্তির একটা দেখার দৃষ্টিভঙ্গি আছে, এবং সে সেই অ্যাঙ্গেল থেকে বা সেই যে দৃষ্টিভঙ্গি থেকে সত্যিকে ব্যাখ্যা করেন। আরেকজন সে তার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেন, আর তিনজন তিন রকম দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে। তারা কি সত্যিকারের তিন রকমই ছিলেন? আসলে তা নয়, তিনি সব রকমই ছিলেন। যে যেটাকে গুরুত্ব দিয়ে মনে করেছেন সেটাকে তুলে ধরে ব্যাখ্যা করেছেন, এটা তাদের কাজ। সত্যিকারের তো কাজ নয় যে আমাকে নিয়ে কে কী ভাববে, বিশ্লেষণ করবে। ফলে প্রত্যেক ব্যক্তিরই বা প্রত্যেক লেখক বলুন, যেই বলুন, সমালোচনার তো ঊর্ধ্বে কেউ নয়। কারণ সমালোচনা থাকবেই, আছে, নেই বলবো না কেন, অবশ্যই আছে। কিন্তু সমালোচনাটা সেটা কিন্তু সত্যজিৎ রায়ের নয়, সমালোচনা হচ্ছে যে ব্যক্তি করছে তার। কারণ তিনি সেই দিকগুলো খুঁজছেন এবং সেই দিকগুলো সত্যজিতের মধ্যে দেখতে পাচ্ছেন না, তাহলে তার সমস্যা। সেটা নিয়ে ব্যাখ্যা করছেন তিনি, যে হ্যাঁ সত্যজিৎ এটা থাকা উচিত ছিল, নেই। কেন নেই তো তাকে প্রশ্ন করবে, সত্যজিৎ তাকে প্রশ্ন করবে যে কেন নেই, এটা কেন দেননি আপনি? হ্যাঁ, সত্যজিৎ যদি থাকতেন তাহলে জবাব দিতে পারতেন, কারণ তিনি অনেক ইন্টারভিউ দিয়েছেন, অনেক জবাব। এবং সত্যজিৎ রায়ের একটা বড় ভূমিকা, মানে একটা মনে করি যে একটা বড় দিক ছিল যে তিনি কোনো মেকআপ ব্যবহার করার কথা বলেননি। এটা একটা অন্য প্ল্যাটফর্ম, যেখানে বলছেন যে সিনেমা করবেন, অর্থ নেই, কোনো কিছু নেই, সাধারণ মানুষকে নিয়ে সিনেমা করবেন। তিনি বলছেন যে যারা সিনেমা করতে ভালোবাসে, অনেকেই করতে ভালোবাসে, তাহলে তাদেরকে আমরা সিনেমা চান্স, মানে কী বলবো, তাদেরকে আমরা অধিকার দিতে পারি, সিনেমা করো তোমরা। এবং তিনি বলছেন যে সিনেমা অনেকেই করতে চায়, তার মানে প্রত্যেকের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে, তিনি দেখেছেন, খুঁজেছেন, এবং যেটা দেখেছেন যে হ্যাঁ, প্রকৃতির উপরে দাঁড়িয়ে তখন সিনেমা হতো। এখন যেমন তো আলাদা করে বাড়ি তৈরি করা হয়েছে, সেখানে শুধু সিনেমার জন্য ঘর তৈরি করা হয়েছে না, তৎকালীন দিনে বাস্তবিক দিকটা অনেক বেশি থাকতো, মানে পুরোপুরি সেই জায়গাতে যে সেই অংশে যে এই কাজটা হতো, ফলে আরও বাস্তবিক রূপ দেখা যেত। রিয়েলিস্টিক ছবি বলে যেটা বুঝি, সেটা তখনকার দিনে হতো। এখন কী হয়েছে, পুরোটাই তো কমার্শিয়াল, ফলে এরকম একটা বাড়ি তৈরি করে ফেলেছে যেখানে এই সিনেমাগুলো হচ্ছে। আসলে এই কারণেই বেসিক পার্থক্যগুলো হয়ে গেছে সিনেমার সঙ্গে। আজকে যেমন একটা সিনেমা দেখি, যেভাবে আমরা দেখি, অ্যাকচুয়ালি সিনেমা সবাই দেখে, বোঝে কম, বা সেভাবে বুঝতে চায় না সিনেমাটাকে। যদি আমরা কেউ পথের পাঁচালী সিনেমাটা দেখি, তাহলে আমাদের চোখ দিয়ে জল পড়বে, তাই তো? পড়তে বাধ্য, কারণ যে সিনেমার যে কষ্ট, দুঃখ, দরিদ্র নিয়ে তৈরি হয়েছে সিনেমাটা, কিন্তু এখনকার কেউ যদি দেখে চোখের জল বেরোবে না, তার মনে হচ্ছে এটা গল্প মনে হবে, কারণ তো দেখেই নিয়ে জগৎটাকে, তাই না? এবার যে ভাববে বিষয়টাকে, না এই সব এখনকার দিনে এরকম তো হতো, তাহলে কি সত্যিই কষ্ট ছিল? হ্যাঁ, এটা হচ্ছে পাঠক, এই নাম হচ্ছে পাঠক, যে দেখবে এবং বুঝবে। বিশ্লেষণ ক্ষমতা নেই, কিন্তু কিছু জনের আছে বিশ্লেষণ ক্ষমতা, যে ওইটাকে পড়ে বুঝে নিজের মতো করে ভাবতে শিখবে, সেই হচ্ছে আসল পাঠক। প্রশ্ন থাকবেই, প্রশ্নহীন জীবন, প্রশ্নহীন কোনো কিছুই হয় না, ঠিক আছে? সত্যজিৎ রায় নিয়ে অনেক কথা লেখা যায়, অনেক কথা বলা যায়, সমালোচনা করা যায়, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো সত্যজিৎ রায়ের যে চরিত্র আমরা পথের পাঁচালীতে দেখতে পাই, যে চিত্রটা তৈরি করেছিলেন তিনি, অসামান্য, কিন্তু তার মধ্যে কিছু ভুল তো আছেই। হয়েছে ভুলগুলো কোন জায়গায়? সেখানে কোনো এই যে
এই যে যাকে আমরা ইন্দ্র ঠাকুরন বলছি, তার তো একটা পার্ট আছে। সেই পার্টটাকে একজন বিধবা মানুষ রান্না করে খাচ্ছে। সেখানে কিন্তু কোনোভাবেই এই ইন্দু ঠাকুরনের গুরুত্ব পায়নি, অবহেলিত হয়েছে মানুষটা। যে একজন বিধবা বয়স্ক মানুষ সমাজে কতটা অবহেলিত, তার চরিত্র কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা পাঠকরা ভাবছি, কিন্তু তার পূর্ব ইতিহাস, তার ভাবনা সেটাই তুলে ধরেছে যে তার চরিত্রটা, তিনি অবহেলিত একজন মহিলা বৃদ্ধা, কিন্তু তবুও তার ভালোবাসার টানে সে আবার ফিরে এসছে সেই জায়গায়। এটা এটা তখন হতো, এখন হয়তো আর হয় না। ফলে পথের সিনেমাটা বহুল চর্চিত এবং প্রচলিত একটা সিনেমা, প্রচুরভাবে চলেছে। বর্তমানে তো আবার সেটা নিয়ে চর্চাও বেশি করছে, ঠিক আছে। তো ফলে সত্যজিৎ রায় নিয়ে আলোচনা শেষ হবে না, আমাদের চলতে থাকবে। কিন্তু তার মননসত্ত্ব বা মননের দিক দিয়ে আমরা এখনও বৌদ্ধিক বিকাশের দিক দিয়ে বা বৌদ্ধিক ভাবনার দিক দিয়ে এটা কিন্তু বিতর্কের বিষয় থেকেই যায়। পাঠক আর রাইটারের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয় সেটা কিন্তু প্রত্যেকবারে হয়। সঠিক পাঠকের মধ্যে সঠিক কনফ্লিক্ট তৈরি হয় এবং কনফ্লিক্ট থেকেই নতুন জিনিসের জন্ম দেয়। স্বাভাবিক ঘটনা, কনফ্লিক্ট হবেই। যে হ্যাঁ, সত্যজিৎ রায় পুরোটাই তিনি কমার্শিয়াল সিনেমা করেছেন, তিনি ভাবেননি এই সিনেমাটার মধ্যে তিনি কিছু তুলে ধরবেন। তার জন্যই তিনি কী করেছেন, যাকে দিয়ে চরিত্রটা ভালো হবে তাকে খুঁজেছেন। তিনি পারতেন কোনো গরিব মানুষকে নিয়ে করতে, করেননি তিনি এই যে চুনিবালা দেবীর কথা বলছি, তিনি যে আগে অভিনয় করে সেটা জানতেন তিনি, তার জন্যই চুনিবালা দেবীকে নিয়েছেন। বাকিরা তো অনেকেই ছিল, কিন্তু ওই বয়সের কোনো মহিলাকে তিনি পাননি। এখানে তার সংকট, তিনি যে কমার্শিয়াল সেটা বোঝা যায়, প্রমাণিত। আরও অনেক জায়গায় অনেকেই কমার্শিয়াল বলেন তিনি, এই যে তিনি কমার্শিয়াল, এটা পুরোপুরি প্রমাণিত। তিনি কখনোই সময়ের জন্য চিত্রনাট্য লেখেননি, সেটা তার শখ ছিল যে হ্যাঁ সমাজের দ্বারা প্রভাবিত চিত্রনাট্য না। কোনো জায়গায় তিনি বলেননি, স্বীকারও করেননি যে হ্যাঁ আমি সমাজের দ্বারা প্রভাবিত হয়ে জন্য চিত্রনাট্য রচনা করেছি। না, তার কোনো ইচ্ছাই ছিল না যে লেখার মতো। যেমন শাহরুখ খান বলে না, শাহরুখ খান যিনি এক জায়গায় বলেছেন যে আমি ভালোবাসি, আমার ভালো লাগে যে আমার পাশে 4-5টা গার্ড ঘুরবে, আমাকে লোক সালাম করবে, আমাকে লোক ভালোবাসবে, এটা আমার পছন্দ। আমার সিম্পল জীবনযাপন করা আমার পছন্দ নয়। আমার চারপাশে 4-5টা গাড়ি থাকবে। ঠিক সেই রকমই সত্যজিৎ রায়ের একটা মধ্যে ভাবনা ছিল, ঠিক আছে। এমন নয় যে তারা কোনো ছোট জায়গা থেকে উঠে এসে সিনেমা তৈরি করছেন, আসলে তার একটা প্ল্যাটফর্ম ছিল। ফলে তার মধ্যে সীমাবদ্ধতা ত্রুটি থাকতে বাধ্য, এটা স্বাভাবিক। কোনো মানুষ জিরো লেভেল থেকে শুরু করে যখন ওঠে না, তার সাথে ত্রুটি থাকতে পারে, কিন্তু কম থাকে। কিন্তু যে মানুষটা একটা জায়গা থেকে সিনেমা তৈরি করছে না, তার মধ্যে অসীম ক্ষমতা থাকলেও সে কখনোই সমালোচনার ঊর্ধ্বে হতে পারে না। সেক্ষেত্রে কিন্তু সত্যজিৎ তাই ছিলেন। পাঠকরা যা মনে করবে তাই পাঠকরা মনে করবে, এবং আমার যে বক্তব্য বা আমি যে বক্তব্য সেটাও কিন্তু পাঠকদের উপরেই প্রভাবিত। পাঠক যদি এটাকে ভাবে ঠিক বা ভুল, সেটা তার উপর ডিপেন্ড করবে যে সত্যি যায় নিয়ে সত্যি কি ভাবা যেতে পারে নতুন করে, না সত্যি যায় যা ভাবছি তা অনেকটাই ধোঁয়াশার মধ্যে রাখা আছে। আজকে এতটুকুই।